প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে আমি রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে শুভ মহান বিজয় দিবস। এই উপলক্ষে আমাদের সঙ্গে ঢাকা থেকে জয়েন করেছেন একজন বিখ্যাত ব্যক্তি। বিজয় দিবস নিয়ে আমরা কথা বলবো। তিনি ডক্টর সিনহা এম এস সাইদ, গ্লোবাল ভয়েস খ্যাত স্পিকার এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব। তিনি বিভিন্ন সময় লন্ডন থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় নিজকে ব্যস্ত রাখেন। সব সময় একজন প্রগতিশীল ব্যক্তিত্ব। সিনহা ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এখানে জয়েন করার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে অলসো নিউ ইয়র্ক থেকে উপস্থিত আছেন জসিমউদ্দিন। জসিমউদ্দিন নিউ ইয়র্ক কমিউনিটির অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তিত্ব। তিনি সভাপতি ইউএস বাংলাদেশ কর্পোরেশনের সাবেক প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক। জসিমউদ্দিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে জয়েন করার জন্য। আপনারা ভালো আছেন তো? ইনশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ মহান বিজয় দিবস। লাখো শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে 71 সালে। তবে আমি একটু সংখ্যাটা বলি। আজকাল এই সংখ্যা নিয়ে বাংলাদেশে অনেক ধরনের বিরোধ, অনেক ধরনের কথাবার্তা হচ্ছে, যেটা ইতিহাস বিকৃতির পর্যায়ে পড়ে বলে আমি মনে করি। আমাদের মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা আমরা পেয়েছি। বাংলাদেশের তৎকালীন 7.5 কোটি মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং আমরা হানাদার বাহিনীকে পরাস্ত করে আমাদের এই রক্তিম সূর্য আমরা ছিনিয়ে এনেছিলাম। লাল সবুজ পতাকা, আমাদের মুক্তিযুদ্ধের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং মুক্তিযুদ্ধের আরেকজন বীর ছিলেন জেনারেল জিয়াউর রহমান। তিনি বঙ্গবন্ধুর পক্ষ থেকে মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। এটাই অল্প কথায় বাংলাদেশের স্বাধীনতার মোটামুটিভাবে ইতিহাস এখান থেকেই আমাদের শুরু। তো সিনহা ভাই, আপনার সঙ্গে কথা বলতে পেরে আজকে খুব ভালো লাগতেছে, এবং আমি আমার দর্শকদেরকেও বলবো যে আমাদের এখানে অনেক লোকই আসে, তার মধ্যে আজকে আপনি প্রথম আসছেন, এবং অ্যাজ ওয়েল এজ জসিম ভাই, আপনিও প্রথম আসছেন। তো আলোচনার বিষয়বস্তু হলো চলমান ঘটনাবলী নিয়ে বাংলাদেশে যা হচ্ছে, মুক্তিযুদ্ধ নিয়ে যে বিকৃত ইতিহাসের কথা বলা হচ্ছে, এই যে আমাদের আগস্ট বিপ্লবের, জুলাই আগস্ট বিপ্লবের যে আপনার কি বলে, উসমান হাদিকে এমনভাবে হত্যা করার চেষ্টা করা হলো, এ নিয়েও বিভিন্ন বিকৃতি। ভারত বিরোধিতা একটা চরম পর্যায়ে। আওয়ামী লীগের পক্ষে দু এক কথা বললে, আপনি সারা জীবন আওয়ামী লীগ করেন নাই, তারপরে আওয়ামী লীগ ফ্যাসিস্ট ট্যাগ করা হচ্ছে। এই সমস্ত সার্বিক পরিস্থিতিতে সিনহা ভাই, আপনি কি মনে করেন দেশের বর্তমান অবস্থান? এবং পাশাপাশি বলে রাখি, 12 ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সেটাও একটা এনভায়রনমেন্ট। বাংলাদেশে কোন দিকে যাচ্ছে দেশ? আপনাকে ধন্যবাদ। আপনি বিজয় দিবস উল্লেখ করেছেন এবং আজ বিজয় দিবস 54তম বছর আমরা পা দিলাম। নিঃসন্দেহে 54 বছরে আমাদের প্রাপ্তিটা কি হয়েছে, কেন যুদ্ধ করেছিলাম, কেন দেশ স্বাধীন হয়েছিল। যেহেতু যুদ্ধের সাথে, স্বাধীনতার সাথে এবং প্রাপ্তির সাথে একটা গ্যাপ হয়ে গেছে, এবং বিভিন্ন দর্শন, বিভিন্ন মতবাদ, বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন দলের একতন্ত্র এসে পুরো জিনিসটাকে উলটপালট করে দিয়েছে। এখন আমরা বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি, এবং এই দাঁড়ানটা কোথায়? এই যে 5ই অগস্টের কথা বললেন, এই 5ই অগস্টটা কেন হলো? কেন কেন বলা হচ্ছে যে 5ই অগস্টে আমাদের একটা অবরুদ্ধ অবস্থা থেকে আমরা মুক্তি পেয়েছি? মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা দিবস বা বিজয় দিবস এটা একটাই, কিন্তু জাতির জীবনে একবারই আসে, কিন্তু এই সুযোগ সবার হয় না। যাদের হয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। এবং 5ই আগস্টে যেটা হলো, সেটা হলো মুক্তিযুদ্ধটা যে কারণে হয়েছিল, দেশ স্বাধীন যে উদ্দেশ্য হয়েছিল, সেই উদ্দেশ্যগুলো ব্যাহত হয়েছে। কেন হয়েছে? রাজনীতিবিদদের জন্য। এবং পরপর 2টি মার্শাল ল হয়েছে হয়েছে বিভিন্ন কারণে হয়েছে। যেহেতু আমরা সেই স্বাদটা পাইনি, এবং অনেক প্রচেষ্টা করার পরে 90 সালে কিন্তু একটা অভ্যুত্থান হয়েছিল। 2001 সালেও কিন্তু 7 সালে আমরা দেখেছিলাম কি হয়েছিল। কোনোভাবেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝতে পারিনি, এবং এই লক্ষ্যে না পৌঁছার কারণে একটা চরম ব্যক্তি ঘটল, বড় অভ্যুত্থান ঘটে গেল 5ই অগস্টে। এবং 5ই অগস্টকে বলা হচ্ছে, অনেকে বিপ্লব বলবেন, কেউ গণ অভ্যুত্থান বলবেন,
যে যে ব্যাখ্যাই দেন না কেন, মোট কথা একটা পরিবর্তন হয়েছে। কিন্তু এই পরিবর্তনটাকে বলা হচ্ছে একটা ঐতিহাসিক মাইল ফলক, যার সাথে স্বাধীনতা যুদ্ধ এবং এই আজকে বিজয় দিবস একে একটা একটা সুতায় টানা হচ্ছে। এই সুতাটা কি, ওখান থেকে শুরু করেছিলাম, এখানে ধাক্কা খাওয়ার পরে আবার আমরা শৃঙ্খল মুক্ত হলাম, এই এর বেশি কিছু না কিন্তু না। এখন প্রশ্ন হলো, এই প্রাপ্তিটা আমাদের কি ঘটলো? যদি বিপ্লবের কথা বলেন, বিপ্লব হয়েছে, কিন্তু বিপ্লব উত্তর পরিবেশে কিন্তু বিপ্লবী সরকার হয়নি, বিপ্লবাত্মক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, বিপ্লবাত্মক কোনো কর্মসূচি নেওয়া হয়নি। সুতরাং এখানে একটা গ্যাপ আছে কিন্তু এখানে। সেটাই বলবো, এটা গণ অভ্যুত্থান, এবং এই অভ্যুত্থানের সাথে এই প্রথম দেখা গেল সামরিক বাহিনী সরাসরি জড়িয়ে গেল, এবং তারা অভ্যুত্থানের পক্ষে ছিল। সেখানে বলা হচ্ছে ছাত্র জনতা এবং সামরিক শক্তি এই সবাই মিলে অভ্যুত্থানটা ঘটিয়েছে। এবং অভ্যুত্থান পরবর্তী সময় আমাদের কাঙ্ক্ষিত কি ছিল? আমরা এখানে দেখলাম নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে এখানে আমন্ত্রণ জানানো হলো। তিনি চিফ অ্যাডভাইজার হলেন, একটা মন্ত্রী পরিষদ গঠন, একটা উপদেষ্টা পরিষদ গঠন করলেন। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা যেটা হলো, আমরা সংবিধান কিন্তু পরিবর্তন করতে পারলাম না। আমরা শপথ নিলাম কিন্তু বর্তমান সংবিধান আওতায়, আমরা রাষ্ট্রপতিকে রেখে দিলাম কিন্তু এখানে। এবং এখানেই হচ্ছে বিএনপির প্রথম যে বৈশিষ্ট্য ছিল, যেটা আসিফ নজরুল বলেছেন, যে অনেকে চেয়েছিল যে রাষ্ট্রপতি সহ সবকিছু পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ বিপ্লবোত্তর বিপ্লবী সরকার। সেটা হয়নি কিন্তু। যেহেতু সংবিধান মেনে নিয়েছি, অতএব সংবিধানের আলোকে সবকিছু হতে হবে। 106 দিয়ে কিন্তু সবকিছু জায়েজ করা হয়েছে, কিন্তু সবকিছু না কিন্তু। এখন এই অবস্থার ভিতর দিয়ে যেটা উপদেষ্টা পরিষদ বলতেছেন, তাদের যে কর্মসূচি, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ডক্টর ইউনূস সফলতা পরিচয় দিয়েছেন। যেগুলি দিয়েছেন সেটা ভালো, একটা ঐক্যবদ্ধ চেষ্টা করেছিলেন, হয়েছে। সেপারেশন জুডিশিয়ারি হয়েছে, এবং বিভিন্ন বন্দরগুলো নিয়ে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, সেখানেও তিনি একটা গতি আনতে পেরেছেন। অর্থাৎ অর্থনীতির ক্ষেত্রে, ব্যাংকিং সেক্টরে কিছুটা হয়েছে, কিন্তু রিজার্ভের কিন্তু একটা সংকট আমরা কাটিয়ে উঠেছি। কিন্তু এটি কিন্তু সব নয়। মূল্যস্ফীতি হয়েছে, মুদ্রাস্ফীতি হয়েছে, সবকিছু হয়েছে। জনজীবনে কিন্তু সেই নিরাপত্তা চলে আসেনি। সবচেয়ে বড় বিপদ হচ্ছে, সামরিক বাহিনীর প্রধান জেনারেল ওয়াকার, সেনাবাহিনীর প্রধান বলেছেন যে 90% আমরা অস্ত্র উদ্ধার করতে পারিনি, 10% পেরেছি। তাহলে দেখা যাচ্ছে 90% অস্ত্র, যে অস্ত্রগুলি শুধু অস্ত্র না, এখানে বিভিন্ন ধরনের অস্ত্র ছিল, উন্নত মানের, মধ্যম মানের, নিম্নমানের, সে লুট হয়ে গেছে। এগুলি কিন্তু এখন বিভিন্ন লোকের চলে গেছে। ধরতে পারে সন্ত্রাসী গ্রুপ, হতে পারে কিছু অস্ত্র বিক্রি হয়ে গেছে, বা সেগুলি ব্যবহার করা হবে। এই যে একটা অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখন বাংলাদেশ সেরকম না। যে কারণে আমাদেরকে দেখতে হলো ডাকসু জিএস, বর্তমান জিএস, স্বরাষ্ট্রমন্ত্রীকে সামনে রেখে বিপি সাদেক কায়েম তারা বলছেন যে, আপনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছে, যদি কেউ হাদির হত্যাকারীকে ধরতে পারে, বা তাকে 50 লাখ টাকা দেওয়া হবে। এখন ছাত্ররা বলছে, যদি কেউ স্বরাষ্ট্রমন্ত্রী রাজি করতে পারে পদত্যাগ করার ব্যাপারে, তাকে 1 কোটি টাকা দেওয়া হবে। আমি জানি না বিশ্বের কোথায় ঘটে ঘটেছে কিনা। স্বরাষ্ট্রমন্ত্রী যদি এরপরও যদি তার চেয়ারে বসে থাকে, বলার কিছু নাই। এই যে যারা আছে তারাই আছে, কিন্তু তাদের কিন্তু পদে পদে অযোগ্যতা, পদে পদে তাদের বিশৃঙ্খলা, কেউ মন্ত্রণালয় চালাতে পারছে না। কিন্তু আমলাতন্ত্র আগের চেয়ে বেশি কিন্তু ব্যক্তি লাভ ঘটেছে। অর্থাৎ মন্ত্রণালয় চালাচ্ছে আমলারা, কিন্তু আমলারা চালাচ্ছে, সেখানে একটা ভীতি আছে, কিন্তু সন্দেহ, অবিশ্বাস তারা করছে সবাইকে, যে চেয়ারে বসে আছে, যে কারণ একে অপরকে সন্দেহ করতেছে, সে ভাবতে সেই মতবাদের, সেই মতবাদের। এইভাবে কিন্তু একটা রাষ্ট্র চলতে পারে না। একটা বিশৃঙ্খল আমলাতন্ত্র চলছে এখানে, বিশৃঙ্খল প্রশাসন, এবং বলতে পারেন একেবারে সমন্বয়হীন ভাবে চলছে একটা উপদেষ্টা পরিষদ। ডক্টর ইউনূস নিজে এখন প্রেসের সাথে কথা বলেন না, কথা বলেন তার প্রেস সেক্রেটারি। প্রেস সেক্রেটারির কথা মনে হচ্ছে তিনি হচ্ছে সেকেন্ড টু ডক্টর ইউনূস, তিনি সব ব্যাপারে কথা বলেন। প্রেস সেক্রেটারির ভূমিকাটা কি, নীতিমালা কি, কিছুই মানা হচ্ছে না। কিন্তু যা উচিত না তাও সে বলতেছেন। এইভাবে সর্বক্ষেত্রে এই দেশে যে তথ্যমন্ত্রী আছে কি তাও তো জানি না, তার কোনো উচ্চারণ নাই কিন্তু এখানে। এবং আমি শুনি নাই কখনো তথ্যমন্ত্রী কোথাও আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে কোনো ভিজিটে গেছে, নাই। নিরাপত্তার ক্ষেত্রে একটা বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, কিন্তু নিরাপত্তা, ইন্টারনাল নিরাপত্তা, এক্সটার্নাল নিরাপত্তা, দুটি ক্ষেত্রেই কিন্তু আমরা জানি না কি হচ্ছে। একটা জিনিস স্পষ্ট, যে নিরাপত্তার প্রশ্নে কিন্তু আমরা চরম সংকটের মধ্যে আছি। এই নিরাপত্তা কেন হচ্ছে? মূলত গোয়েন্দা বাহিনীর কথা আসে। গোয়েন্দা বাহিনীর বিভিন্ন শাখাগুলো যেমন আছে, এনএসআই, ডিজিডিএফআই, এসবি, ডিবি, বিভিন্ন শাখা, যেগুলো বিবিআই, যে যেভাবে কাজ করতেছে, কোথাও কিন্তু সেই ধরনের একটা
কোঅর্ডিনেশনের ক্ষেত্রে একটা অত্যন্ত দুর্বল অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু প্রত্যেকটা সংস্থাই কিন্তু আরেকটা সংস্থার জন্য একটা অনীহা প্রকাশ করতেছে, কিন্তু তারাও ভাবতেছে কাজ করব কি করব না। লক্ষ্য রাখবেন কিন্তু দক্ষতা থাকার পরেও কাজ করতে পারছে না। এই দায়িত্বটা কার? এই দায়িত্বটা হচ্ছে স্বয়ং চিফ অ্যাডভাইজার, তাকে বুঝতে হবে। আপনার কাছে আসছি, আপনার কাছে এক্ষুনি আবার ব্যাক করব। জসিমউদ্দিন, আপনাকে প্রশ্ন, এই যে সিনহা ভাই যে সমস্ত কথাবার্তা বললো, সার্বিক একটা মানে একটা পরিস্থিতি, একটা ছবি আমরা দেশের একটা সিনারিও দেখতে পেলাম। এবং এই যে ছাত্র নেতারা যে আজকাল এই যে লাগামহীন বিভিন্ন কথাবার্তা, যে দিল্লি গিয়ে আগুন লাগিয়ে দিব বা সেভেন সিস্টার নিয়ে নিব, এই সমস্ত বিষয় কি আমাদের প্রতিবেশী সুলভ যে রিলেশন, এটাকে ক্ষতিগ্রস্ত করে না কি মনে করেন? ধন্যবাদ রতন তালুকদার। ইজ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সিনাবাইয়ের টোটাল যে উনি বর্তমান প্রেক্ষাপটটা তুলে ধরলেন, এর মধ্যে একটা পয়েন্টে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, বিপ্লবী সরকার, গণ অভ্যুত্থান, সামরিক বাহিনীর পার্টিসিপেশন। এখন এটা ইতিহাস কি মূল্যায়ন করবে? এটাকে ইতিহাস মূল্যায়ন করবে ওয়ান পয়েন্ট অফ ভিউ। এটা জাপানে এক সাংবাদিক আমাদের এক বিখ্যাত লোকে প্রশ্ন করছিল, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন হুমায়ুন কবির ছিলেন, ইউএন রিপ্রেজেন্ট, যে তোমাদের এখানে তো এটা কি কি গণ অভ্যুত্থান না সামরিক? ওরা বলতে সামরিক অভ্যুত্থান হলো। এটা কিন্তু কন্ট্রাডিক্টরি ইস্যু। তাহলে এই জিনিসটাকে নিয়ে, এই 24কে নিয়ে অগাস্ট বিপ্লব বলেন, বিপ্লবী সরকার যেটা উনি বললেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। 15 বছর ইস্টাবলিশমেন্টের উপরে ইনুস বসে আছে, তারপরে বিপ্লবী সরকার করতে ব্যর্থতা, আগের সংবিধান, এটা যে বিশাল আলোচনা বিষয় রতনদা। আজকে যারা ওই 18 সালে নুরের সাথে যারা ছিল, আমি কিন্তু ও নূরকে ওদেরকে কাছ থেকে আমি জানিয়েছি, যেন আমার বাসা পরিবার শাহবাগ খুব ক্লোজলি। ওই যে 18 দফা যে মূল উৎপাদন ছিল, কোঠা কোঠা না মেধা, ওইটা থেকে স্টার্ট করে স্টেপ বাই স্টেপ নূর চলে গেল একদিকে, ওরা চলে আসলো এই ছেলেগুলা। ওরা আসতে প্রথম প্রেক্ষাপটটা সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কি, এখন এস্টাবলিশমেন্টে বসে ইনুস সাহ, নোবেল লেডিস ওনাকে ওরাই বসানো, উনি বলছে ওরা অ্যাপয়েন্টেড বাই দ্য স্টুডেন্ট, দ্যাটস গুড। কিন্তু এখন যারা চলে গেছে, যারা ইন্ডিয়াতে অবস্থান করতেছে, একটা পট পরিবর্তন বলেন, বিপ্লব বলেন, সব সাধিত হয়ে গেল। এখন কোথায় কোথায় ধমক দেওয়া, মানুষকে থ্রেট করা, ইন্ডিয়াকে থ্রেট করা, প্রতিবেশী দেশ আমাদের সাথে ওদের যুদ্ধ নাই, 71 সালে রক্তক্ষয়ী যুদ্ধ, এর ইতিহাস তো সবাই জানে। এটা নিয়ে বিভিন্ন উচ্ছিষ্ট নরকিস যারা এগুলা কথা বলে মুক্তিযুদ্ধ নিয়ে, যে যুদ্ধের মধ্যে আমার 2 ভাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আহত হলো, মারা গেল, তারপরে ওদের ইতিহাস তো এটা জানা সবার। তারপর এগুলা নিয়ে কথা বলতে গেলে তো অনেক কথা আসে। এই যে ক্যান্টনমেন্টকে থ্রেট করা, এ ওয়াকার, জেনারেল ওয়াকার তো আবাল বলবো তাকে আমি, সে তো কোনো বক্তব্য দেয় না, সবাইকে আদর করে। তাকে থ্রেট করলে এটা পুরো নাকি যে আমি একটা কিট বললো ক্যান্টনমেন্ট উড়াই দিব। কিন্তু এই মিলিটারি একটা ফোর্স, এটা মিলিটেন্ট একটা এডুকেটেড, অয়েল এডুকেটেড একটা সম্মানিত একটা একটা ফোর্স, একটা তার কথা বলার স্কোপ আছে, গণতান্ত্রিক অধিকার সবার আছে। তোমাকে থ্রেট করলো জেনারেল ওয়াকার, কিছু বললেন না, হাসলেন আপনি, উড়িয়ে দিব, ধ্বংস করবে। সামাজিক অবস্থান তো এটা সব দেশে থাকে। আমেরিকাতে, আমি আমেরিকান, বিগে আমেরিকান, আমেরিকান সোলজারদের একটা সামাজিক অবস্থান থাকে। অস্ত্র কথা বাদ দেন, আর্মস বাদ দেন, তার সামাজিক অবস্থান যেখানে নষ্ট করে ফেলে, ইস্টাবলিশমেন্টটাকে ওয়াকা ধ্বংস করে দিল, এটা হোয়াটএভার ইট ইজ। এগুলা কথা বলা, এখন ধমক দেওয়া, যারা দিল্লি আগুন ধরাই দিব, এই ছেলে বলে ইন্ডিয়া, আমরা ভারত বিরোধী, আমরা ভারতের সাথে আমরা আগ্রাসন হিসেবে বিশ্বাস করি না, আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিশ্বাস করি, ফরেন রিলেশনটা বন্ধুত্বপূর্ণ হবে। আমরা কারো দেশে আগুন ধরাতে যাবো না। এই আগুন ধরানো, ওই সেভেন সিস্টার ভেঙে দেওয়া, উড়িয়ে দেওয়া, ধ্বংস করা, এগুলো একটা বৈরতা, একটা দেশের বিরুদ্ধে একটা মহাশক্তি ইন্ডিয়া, ভারতবর্ষের সাথে বাংলাদেশটাকে মুখোমুখি নেওয়া। তারপরে এগুলো অস্ত্রপাতি তো আছে দেশে, সবার কাছে অস্ত্র গান আছে এখন। এটা একটা মুখোমুখি মনে হয় ইলেকশনও নয়, একটা রক্তক্ষয়ী একটা সংঘর্ষ নিয়ে নেওয়া। এই ছেলেদেরকে থামাইতে হবে, ইনুস সাহেব থামাবে, ইনুস সাহেবের লোকেরা এইসব কথাবার্তা বলে, ইন্ডিয়ার সাথে মুখোমুখি সংঘর্ষের এই কথাবার্তা বলে, কিন্তু ওদেরকে প্রতিবেশীকে আমরা প্রয়োজন নেই। 71 সালে আমাদের সাথে ছিল, ওদের সহযোগিতা বলেন, ওদের ফ্রেন্ডশিপ বলেন, মুক্তিযুদ্ধ, এই মিত্র বাহিনী সবাই মিলে ছিল, এটা বাংলাদেশ হয়ে গেল, বাংলাদেশ স্বাধীন করে পেলাম পাকিস্তানের ইনভেনশনের কাছ থেকে। কিন্তু আজকে একটা দেশকে নিয়ে, একটা দেশের সার্বভৌমত্ব, সবাই সবার দেশের প্রেস্টিজ, সবাই দেশকে নিয়ে সবাই ভালোবাসে, তাই না? এটা ওপেনলি আগুন ধরিয়ে দেওয়া, সেভেন সিস্টার ভেঙে দেওয়া, ইনুস সাহেব বলছে, পরে আবার মাপটাপ চাইছে উনি, ওই যে মোদির কাছে দেখা হয়ে বলছে, শুনলাম যে এটা সরি বলা ঠিক হয় নাই, ফ্রান্সে বলছিল। সেভেন সিস্টার এদের বিষয় না, আমরা আমরা ছোট্ট দেশ, আমরা সবার সাথে সব, ইন্ডিয়া যেহেতু সারাউন্ডিং, আমরা সুন্দর সম্পর্ক নিয়ে বসবাস করবো আমরা।
বা ব্রাদারহুড রিলেশনশিপটা, ফরেন রিলেশনশিপটা সিনাভাই ইন্টারন্যাশনালি উনি কাজ করছে অনেক। ফরেন রিলেশনশিপটা কি হওয়া দরকার উনি একটু বলবে, শুনবো। নাম্বার টু হলো এইসব ধমক দেওয়া, গালি দেওয়া, মানে ইন্ডিয়া এটা লোক গুলি করলো ঢাকা শহরে, গুলিবিদ্ধ হাজি, আমি গুলিবিদ্ধ হইলাম, গেট করে বলো গুলি গুলি কর, শুটার চলে গেছে ইন্ডিয়াতে। কিন্তু প্রমাণ টমান ছাড়া একটা দেশকে এভাবে ব্লেম দেওয়া, ওরা সবাই সবাই কিন্তু প্রেস্টিজ আছে, কিন্তু ওখানে কিন্তু 110-20 কোটি মানুষ বসবাস করে, তাই না? ওরা আমাদের সম্পর্কে এটা বিরূপ ধারণা সৃষ্টি হবে না? আমরা চাই না কারোর সাথে আমাদের বৈরিতা হোক, তাই না? এগুলা তো এই ছেলেগুলা মুখ থামানো দরকার। আমি ভারতের দালাল না, ভারতকে আমি ভারতকে আমি রেসপেক্ট করি, ভালোবাসি, এই যে নাইবর। আমি আমেরিকা বসবাস করি, কিন্তু আমি তো বলতে পারি না, মেক্সিকোর একটা ছেলে বলতে পারবো না ছাত্র নেতা, এই ওয়াশিংটন হোয়াইট হাউসে আমি আগুন ধরাই দেবো, এ কথা বলে থাবা দিয়ে নিয়ে আসো তাকে নিয়ে। হোয়াইট ক্লিন্টন ওই যে ট্রাম্প বললো তাকে ওই যে পাখির মতো নিয়ে আসবে গিয়া। এটা পাওয়ার, সুপার পাওয়ার, সেম ইন্ডিয়া সুপার পাওয়ার। এসব বলা ঠিক না, তোমরা মুখ সামলে কথা বলো, স্টপ ইউর মাউথ, স্টপ শাট ডাউন। কাউকে প্রতিবেশীর সাথে খারাপ রিলেশন করা যাবে না, সবার সাথে সৌহার্দ্য সম্পর্ক। তো শুটার শুটার চলে গেলে তাকে আমরা বন্ধু চুক্তি বিনিময়ে নিয়ে আসবো তাকে আমরা। আমাদের হাসিনা কি হয়েছে, চলে গেছে হেলিকপ্টার করে একদিন করেছে, এটা গন কেস, তাই না? আমাদের আওয়ামী লীগের কত লোক আওয়ামী লীগ করে, কোটি কোটি মানুষ, সবাই তো অপরাধী, খুন করে নাই, সবাই তো গুম করে নাই। সবগুলা মানুষকে দেখতে পারে দেশ থেকে? অবশ্যই না। এরা বাড়ি ঘর আছে, এরা গোপালগঞ্জের লোক, নন্দীপাড়ার লোক, আমার পাশের বাড়ি, স্বাস্থ্য ভাই, খালতো ভাই, সবাই অপরাধী না? এভাবে গণহারে কথা বলে এটা দেশের মধ্যে একটা এটা ব্লাড শেড হয়ে যাবে দেশটার মধ্যে একটা। সব শুড বি কন্ট্রোল। না হলে ইলেকশন আসতেছে, ইলেকশনে ম্যান্ডেটে যারা আসবে এরা ফসলা করে সব বিষয় নিয়ে। বাট ভারতের সাথে এই কথা বললে তো আলটিমেটলি ফাইনালি তো একটা শত্রু সৃষ্টি হয়ে যাবে। এটাই কথা দাদা, এটা আমার আমার মানে ওপেনলি আসছি কথা। আমি জসিম ভাই, আসছি আপনার জসিম ভাই আপনার কাছে আবার সিনাবাই আসতেছি। ব্যাপারে আমি বলে একটু ঢাকা ঢাকা থেকে যেহেতু সিংহা ভাই আমাদের সঙ্গে আছেন, ডক্টর সিংহা, আমি আরেকটা বিষয় আপনাকে জানতে চাই। সেটা হলো আপনি যে ঢাকা আছেন, পারিপার্শ্বিক সমস্ত কিছু আপনারা উপলব্ধি করতে পারেন, দেখতে পারেন, সবকিছু ভিজেবল আপনাদের কাছে, আমরা তো অনেক দূরে। তো এই যে 12 তারিখে ইলেকশন হওয়ার কথা, এই ইলেকশনের এনভায়রনমেন্টটা কি, বা এই যে হাদিকে ইসে করা, এটা কি নির্বাচন পেছানোর জন্য একটা অস্থিরতা? এক, আর এত কন্টিনিউ, এত মানে মানে জঘন্যভাবে ভারত বিরোধিতা, এটার কারণটা কি? দেখেন, আমি একটি স্পষ্ট বক্তব্য রাখতে চাই যে ভূ রাজনীতি যারা বুঝে, বিশ্ব রাজনীতি বুঝে, দ্বিপাক্ষিক আঞ্চলিক সম্পর্ক যারা বুঝে, আপনি কেন বলতেছেন ভারত বিরোধী? আপনি বলতে পারেন ভারতের কিছু কিছু পলিসির বিরুদ্ধে আমি আছি। আমি কংগ্রেস বিরোধী না। আমি কি ভারতের সব দলের বিরোধী না। তাহলে ভারত বিরোধী এক জিনিস, বাংলাদেশ বিরোধী এক জিনিস, আর কোন কোন সরকারের কোন নীতিমালা বিরোধী এক জিনিস। আমাদের মৌলিক কনসেপ্টে গন্ডগোল হয়ে গেছে। আমাদের এখানে সস্তা রাজনীতি, সস্তা জনপ্রিয়তা, বুঝে না বুঝে কথা বলা, লেখাপড়া না করে কথা বলা, এগুলি ভারত বিরোধী বলতে কোনো স্বপ্ন নাই। কিন্তু এই যে টোটালি কিন্তু অবজেকশনেবল কথা। বাংলাদেশ বিরোধী না। আপনি বলতে পারেন যে আমি মোদি বিরোধী। মোদির কিছু কর্মকাণ্ড আমাদের মুসলমানদেরকে আহত করেছে। মোদির কিছু কর্মকাণ্ড আমাদের পানির ব্যাপারে বর্ডারের সমস্যা সৃষ্টি করেছে। আমরা ওগুলি বিরোধী। এই যে বললেন সেভেন সিস্টার সম্পর্কে কথা হয়েছিল, স্বয়ং চিফ অ্যাডভাইজার তার বক্তৃতা বলেছিলেন। এখন তিনি বলেছেন এটা বৃহত্তর প্রেক্ষাপটে কিছু কিছু কথা কিন্তু স্থানকাল পাত্র ভেদে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা পেয়ে যায়, এবং মানুষ যখন কথা বলে সে কথা বলে আর ব্যাখ্যা কিন্তু হয় 10 মুখে, কথা বলেন এক মুখে। সমস্যা হচ্ছে বাংলাদেশের রাজনীতি এতটা পলিউটেড, এতটা দ্বিধা বিভক্ত এবং এতটা পাগনেশাস যে যে কোনো কথাই বলবেন আপনাকে সাথে সাথে বলে দিবে আপনি হয়তো পাকিস্তানের পক্ষে কথা বলতেছেন, পাকিস্তানপন্থী, ভারতপন্থী, চীনপন্থী, আমেরিকাপন্থী, তুরস্কপন্থী। এই যে কথা বলা হচ্ছে, একমাত্র জাতি পৃথিবীতে, এটা একমাত্র জাতি, সম্ভাবনাময় জাতি, যেখানে জাতিকে বিভক্ত করা হয়েছে বিভিন্ন পন্থাপন্থীতে। তার নেতাকে, বিএনপিতে ভারতপন্থী লোক আছে, আওয়ামী লীগে আছে, বিএনপিতে জামাতে আছে। তাহলে প্রত্যেকটা দল আমরা কি আমাদের না? আমরা কি জাতীয়তাবাদী না? জাতীয়তাবাদী অবশ্যই। সুতরাং রাজনৈতিকভাবে আগে সংজ্ঞা দিতে হবে, চিন্তা করতে হবে আমরা ওই সমস্ত শব্দ ব্যবহার করব কিনা যা স্বাধীনতা সার্বভৌমত্বকে আঘাত করে। আমাদের নেতৃত্বের প্রশ্ন আসে না কেন? কেন আজকে ডক্টর ইউনূসকে আসতে হইলো? কেন আজকে অভ্যুত্থান ঘটাতে হলো? ওই রাজনীতি নেতৃত্ব এখানেই তো। আপনি আর সামরিক বাহিনী কি দোষ বেড়ান, ওরা কেন আসতে পারে? এই জন্যই তো পরবর্তী মার্শাল কেন হলো? এই জন্য হয়েছে নেতারা ফেল করেছে। এখনো কেন দেশের শৃঙ্খলা আসতেছে না? এখনো মত আসতেছে না? কেন আসতেছে না? রাজনৈতিক ব্যক্তি এক হইতে পারতেছে না। কিসের বিরোধ?
আওয়ামী লীগের সাথে জামাতের সাথে বিএনপির একসাথে আন্দোলন করলেন, এখন দ্বিধা বিভক্ত হয়ে গেল ক্ষমতার জন্য। এই যে ক্ষমতা চিন্তা ভাবনা, এইটা হলো মূল কথা। ক্ষমতা যেতে হবে, দেশ কোথায় যাবে জানি না। আমি তো এখন জোর দিয়ে বলতেছি, যে সংকট সৃষ্টি হয়েছে, এই সংকট নির্বাচনের পরে যে দলই ক্ষমতা যাবে, চ্যালেঞ্জ তার কাছে থাকবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনাকে বলে দিচ্ছি আমি, এই যে আপনি একসাথে গণভোট নির্বাচন একসাথে দিয়েছেন, কিন্তু সবচেয়ে বড় পরাজয় গণ অভ্যুত্থান হচ্ছে এটা। আপনি যখন গণভোটটা একসাথে দিলেন, বলেছেন 6 মাস পরে, 6 মাস সময় দিয়েছে সংসদকে পরিবর্তন করবে, হয়তো 1 বছর যাবে। নির্বাচনটা হচ্ছে কিন্তু বিদ্যমান সংবিধান আওতায়, এবং সংবিধান আওতায় কিন্তু রাষ্ট্রপতি চলে যাবে, নতুন একজন আসবে, তিনি কিন্তু এই সংবিধান আওতায় আসবেন। অর্থাৎ 1 বছর 13 বছর দেশ চলবে বর্তমান সংবিধান আওতায়। তাহলে কি দাঁড়ালো? যেই লাউ সেই কদু। এবং সরকার, যিনি প্রধানমন্ত্রী, তিনি সংসদীয় নেতা, তিনি দলের নেতা, এটা থেকে যাবে, কারণ আইন তো হয়নি। আপনি যেহেতু জুলাইয়ের চেতনা দিয়ে যদি করতে পারতেন, জুলাইয়ের চেতনা আলোকে নির্বাচন হলে কিন্তু পরিষ্কার অনুভূত। এইটা বড় পরাজয়। আমি এনসিপির কথা বলছি, তোমরা যত রাজনীতি করো, যতই বোঝো, এতটা বোঝো নাই দূরদর্শিতা কাকে বলে। তোমরা যে ভুল করেছ, ডক্টর ইউনূস মূল চেতনা যে আঘাতটা হেনেছে এখানে, ঐক্যমত্য কমিশনের যে রিকমেন্ডেশন, তাকে নিয়ে গেলেন একসাথে গণভোটের সাথে। তাহলে কি দাঁড়ালো? এটা অনুমোদন করবে কে? আবার পার্লামেন্ট। কোনো দরকার ছিল না, সরাসরি গণভোটে নিয়ে যান। ভয়েস অফ দ্য পিপুল ইজ মোর পাওয়ারফুল দেন কনস্টিটিউশন। বুঝতে হবে আপনাকে, পারেন নাই তো করতে। এইটা পরাজয়। কাজেই আপনি যদি বলেন ইউনূসের মূল্যায়ন এটাই জুলাইয়ের চেতনাকে পদদলিত করা হয়েছে, গলা টিপে মেরে ফেলা হয়েছে। কিন্তু কাজে বর্তমান সংবিধান সচল রেখে নির্বাচন হবে। আবার দেখেন, রাষ্ট্রপতি একটা হুঙ্কার দিয়েছেন, কিন্তু আমি থাকবো না। উনি কেন বলেছেন? উনি সংখ্যার থেকে বলেছেন, কিন্তু উনি থাকবেন না। কারণ যে রাষ্ট্রপতি আসবেন, তিনি তো আবার তার চেয়ে দুর্বল হবেন। তিনি দলের নমিনেশন পাবেন, দলীয় নমিনেশন, এই সংবিধান তিনি আসবেন। আবার এই রাষ্ট্রপতি যাকে বলতেছেন স্বৈরাচার দেখতে পারেন, সব ঠিক আছে, ইনি কিন্তু সংসদ আহ্বান করবেন, জাতীয় সংসদ ত্রয়োদশ তিনি কিন্তু আহ্বান করবেন, তিনি বক্তৃতা দিবেন। এই প্রেসিডেন্ট, আবার এই স্পিকার শিরিন শারমিন, তিনি প্রিজাইড করবেন নিয়ম মতো, এবং তিনি প্রিজাইড করে। শিরিন শারমিন তো পদত্যাগ করছেন না? তিনি তো পদত্যাগ করুক বা না করুক, সেটা তো পরের ব্যাপার। আমি আপনাকে সাংবিধানিক কথা বলছি, উনি স্পিকার পদত্যাগ করতে পারে না। মাইন্ড ইট, স্পিকার পদত্যাগ, কারণ তার দায়িত্ব আছে তো। সে ভয়ে হয়তো কিছু কাজ করছে, সেই পদত্যাগ আপনি পদত্যাগ কার কাছে করছেন? রাষ্ট্রপতি। উনি অ্যাকসেপ্ট করছেন? আপনি দেখেছেন পদপত্রটা? না। উনি যদি না যায়, তাহলে ডিপটি স্পিকার আসবে। উনি জেলে আছে, তাহলে জেল থেকে নিয়ে আসবেন তাকে। অনেকগুলি ঘটনা ঘটে গেছে, কিন্তু সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করতে পারবেন না। কিন্তু কাজে এই রাষ্ট্রপতি, এই স্পিকার আছে, সামনেও থাকবে। এখন কি বলবেন আমরা এই রাষ্ট্রপতির আওতায়? তিনি বক্তৃতা দিবেন না, আমরা শপথ নেব না। ভালো কথা, নিয়েন না। শপথ নিতে হলে আপনাকে এই স্পিকারের কাছে আসতে হবে। কিন্তু আমার প্রশ্নটা ছিল আপনাকে আরেকটা প্রশ্ন, সেটা নিয়ে আপনি কিছু এই যে দেশে যে এই যে হাদি হত্যা, মানে হত্যার মানে জন্য চেষ্টা, এইগুলি নিয়ে এটা কি নির্বাচন পিছানোর কোনো সম্ভাবনা, বা আরো কিছু বড় ধরনের কিছু কি মনে? এটাকে আপনি এই ব্যাখ্যা দিতে পারেন। আপনি বলতে পারেন নির্বাচন পিছনে চক্রান্ত করা হচ্ছে। আপনি বলতে পারেন কোনো স্বার্থান্বেষী গ্রুপ এই কাজটা করেছে, ভিন্ন উদ্দেশ্য তাদের আছে। আমরা তো জানি না, কিন্তু আপনি যদি গভীরে যান, সংক্ষিপ্ত সময় যাওয়া যাবে না। কিন্তু সময়টা এমন যে আপনি কখনো কিন্তু সঠিক মূল্যায়ন করতে পারবেন না। আপনি যখনই মূল্যায়ন করতে যাবেন, সাথে সাথে বলে দিবে এই মূল্যায়নের সাথে ভারতের সম্পর্ক আছে, পাকিস্তানের সম্পর্ক আছে। অর্থাৎ আপনি কিন্তু আপনার কথাই বলছেন। জসিম যে কথাগুলি বললো, জসিম তো জসিমের কথা বলেছে। জসিম তো ভারত মন্দির না, পাকিস্তান মন্দির না। এখন যদি বলে দেয় যে জসিমের কথাগুলি পাকিস্তানের শিখানো কথা, এই যে চর্চাটা হচ্ছে, আমি দিক দেই রাজনীতিকে, আমি ঘৃণা করি এই পলিটিক্যাল সিস্টেমটাকে, যারা ইন্টারনাল ডেমোক্রেসি ঠিক না করে জাতীয় ডেমোক্রেসি ঠিক করতে গেছে। ঐক্যমধ্যে আলোচনাই হয়নি, একটা অথর্ব কমিশন করে আপনি পুরো সময় নষ্ট করছেন।
আপনি যাদেরকে ডেকেছেন। একটা মিনিট সিংহা ভাই আপনার কাছে আসতেছি। আচ্ছা, জসিম ভাই, আপনি আপনি আপনার একটু পয়েন্ট অফ ভিউ যেটা আপনার কাছ থেকে যারা শুনতে চাই। আপনি তো প্রবাসে থাকেন, অনেক লোকের সঙ্গে আপনার ইন্টারাকশন হয় এই নিউ ইয়র্কে, আমাদের কমিউনিটি অনেক বড় কমিউনিটি এখন। আচ্ছা, আপনি দেশ থেকে, দেশের সঙ্গে আপনার খুব খুব টাচ আছে এটা আমি জানি। আপনার কি মনে হয় এই যে ইলেকশনটা যে ঘোষণা করা হলো, ইলেকশনটা কি আসলে ইলেকশন হতে পারে, না কি ধরনের পরিস্থিতি হইতে পারে? তারপরে আবার যাব ইসের কাছে, ডক্টর সিনহার কাছে, বলুন। ইলেকশন একটা সহিংস ইলেকশন হবে, অনেক কিলিং হবে, অস্ত্র যেহেতু মার্কেটে আছে, সবার হাতে অস্ত্র আছে এখন। ক্যাম্বারিং ইজ শর্ট টু, আমাদের ওই যে ক্যান্টনমেন্টের বাসানটায় সবচেয়ে জায়গা আর্মস আছে, আর্মস গুলা কালেক্ট করতে পারে নাই। সহিংস নির্বাচন হবে, কিলিং হবে, নির্বাচন হবে একটা। নির্বাচন হবে কি কারণে? ইউনূস সাহেবের জিত, এই হাসিনার ইন্ডিয়া রেখে নির্বাচন করবে। উনি জানে হাসিনা ইন্ডিয়া জীবন দিব না, এটাই সে ভালো জানে। ইন্ডিয়া হাসিনার দিব না, কাউকে দিব না, এগুলো হিসেব নিকাশ উনি ভালো জানে, ভালো বোঝে। উনি আমার সাথে 2005 সালে বলছে প্রেসিডেন্ট হবে। উনি এত আইডিয়ালি গিয়ে উনি আস্তে প্রেসিডেন্ট হয়ে যাবে, উনি প্রেসিডেন্ট হইয়া আস্তে উনি থাকবে উনি। এটা হলো ওনার প্ল্যান, এটা কেউ জানে না। উনি বলছে 2006 সালে আমি যদি প্রেসিডেন্ট হবো। আরেকটা খবর আমি বলবো না, হাওয়া ভবনে হাসেম যে ঢাকায় নিয়ে গেছিল মামুনে, হাসেমের সাথে আর কে ছিল? দুই বুড়া। এটা কেউ জানে? 2006 সালে উনি আমার বলছে। এটা সাক্ষী হলো অজয় সাপ, সেটা কন্টিনেন্টাল তখন। তারপরে হলো বুলবুল, ওই যে অক্সফোর্ডের বুলবুল, অজয় সাপ শেখ হাসিনার জামাই। শেখ হাসিনা তো ওই জায়গায় ঘুমায়, ঘুমায় বিদ্যুৎ দেখছি। তারপরে হলো দাদাভাই, দাদাভাইয়ের সামনে। এটা খবর নিয়ে আপনারা সাংবাদিক খবর পাইবেন। 2006-এ হাসেম, পাকিস্তান হাসেমের সাথে আরেকজন গিয়েছিল। হ্যাঁ, এটা তখন তথ্য পাইবেন। উনি 2006 বছর উনি প্রেসিডেন্ট হবে, উনি প্রেসিডেন্ট হবে উনি। এটা ক্লিয়ার, এটা সেনাবাই লুকোচুরি কিছু নাই। উনি প্রেসিডেন্ট হবে, ওরা স্বপ্ন আমেরিকা বাংলাদেশ প্রেসিডেন্ট হবে উনি। তারপরে উনি আসতে পদত্যাগ করে উনি ফ্রান্সে চলে আসবে উনি। এটা হলো ফাইনাল ডিসিশন। এগুলা জানে একটা, এগুলা বিচারে চান হইব, ফাঁসি হইব, 12 জন 1000 জনে ফাঁসি দিব। এগুলো একটা ইন্ডিয়া থেকে দেওয়ার ক্ষমতা নেই, আনার ক্ষমতা নেই কারো নাই। এগুলা পরে এটা বগি আওয়াজ দিয়ে লম্বা লম্বা কথা বলে লাভ নাই। এগুলা সব হারাই যাবো নির্বাচনে, যারা শাহবাগ টাহবাগ সব খালি দেবে এগুলা। কোথায় চলে যায়, কে কোথায় ফানের মতো উড়ে যায় দেখবেন না। ঢাকা শহরটা কিন্তু অনেক, ঢাকা শহরটা কিন্তু শাহবাগ না, ওই কামরাঙ্গি শহরের গ্রুপ বসে আছে এখনো। কামরাঙ্গি শহর, ময়না শহর, সাইড দিকে লোকজন বসে রয়েছে। কম হারে গেছে, কি মতো কোথাও অভ্যুত্থান হয়ে গেছে দেখেন না খেলা। নির্বাচন হবে, মাস বি ক্লিক নির্বাচন হবে। নির্বাচন কমিশন বলছে না, এই যে আমাদের এই যে ওই পারে ওই যে আসানুল্লাহ মাস্টার গুলি করে ফেলা দিচ্ছে, নির্বাচন হয়েছে, বন্ধ হয় নাই। আরেকজন তো মহিজুদ্দিন, কত লোক বাইরে ফেলাইছে, এমপি কত মরে যায় নির্বাচনের আগে। এগুলা এগুলা বিচ্ছিন্ন ঘটনা। কেটা গুলি খেলে, আমি গুলি খেলাম ঢাকা শহরে, 13 মাথা মগবাজার মরে, কেটা গুলি খেলে মরে গেল, নির্বাচন করবে, নির্বাচন কমিশনে বলে দিচ্ছে। এগুলো বিচ্ছিন্ন ঘটনা এটা। আসানুল্লাহ মাস্টার, অমুক তমুক, মহিজুদ্দিন সরকার, কত এমপি মরে গেছে বাংলাদেশের নির্বাচনের আগে। অনেক গুলিবদ্ধ হবে, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। কক্সবাজার মরে কত মরে থাকবো, এগুলো ইউনূস সাহেব জানে। ইউনূস সাহেব খুব শক্ত মানুষ, বোঝেন না? তার আত্মীয় ওই যে এস আলম আছে না, এগুলো খালতো বাইরে সবগুলা। বাবু, বাবুর বাগিনা এস আলম, এই 2.8 বিলিয়ন নিয়ে গেছে, এর কথা কিছু না। সিঙ্গাপুরের নাগরিক আজিজ খান, ওই যে ইয়ার আরেকটা খান ভিতরে জেলখানা আছে, এগুলা কথা কিছু বলে না উনি, কোনোদিন বলবো না। 3.8 বিলিয়ন ট্রান্সফার করে ফেলাইছে। এখন তো ভালো কাজ করছে বাংলাদেশ ব্যাংকে, যে গ্রুপটা সাউথ ইন্ডিয়ান কাজ করতো ওই সফটওয়্যার ডিপার্টমেন্টে, এটা বদলাইছে উনি, ভালো একটা কাজ করছে। যারা ওই যে ট্রান্সফার করতো সন্ধ্যার সময়, মানি ট্রান্সফার, কোড চেঞ্জ করে করে, এই গ্রুপটা এখন নাই। এটা সাউথ ইন্ডিয়ান গ্রুপ ছিল, 6 তলা বস্ত। আমার বন্ধু দুলাল চাকরি করতো ওখানে, এটা বলে অ্যানালগ ডিপার্টমেন্ট, ট্রান্সফার ডিপার্টমেন্ট, ওই ট্রান্সফার করে ওরা। এগুলা চেঞ্জ করছে উনি, এর ভালো কাজ করছে উনি। আবার সাবমেরিন কেবল লাইন, ওই যে সাউথ ইন্ডিয়ার সাথে কানেকশন পাওয়ারটা ছিল, যে সিঙ্গাপুরে নিয়ে যাচ্ছে উনি, এটা ভালো কাজ করছে একটু। এগুলা আগ্রাসনের এটা থিওরি। বাংলাদেশ ব্যাংকে 6 জন যে সফটওয়্যারে কাজ করতো ওরা সাউথ ইন্ডিয়ান ছেলেরা, এরা এক্সপার্ট। আমাদের দেশে নাই এগুলা, কে করবে ট্রান্সফার? ওই ট্রান্সফার যেটা খেলা খেলছে, এটা তো হাসিনা রেহানা জানে। তো খেলা খেলছে না বাবুরা, এই দাঁত সকালবেলা ব্রেকফাস্ট খায় এসালামের সাথে, এই ছবি আমার কাছে আছে। গর্গি আমাকে দিছে, গর্গি বলছে আমার দেখা করো হ্যাঁ রেহানার সাথে, আমার লোন আটকে গেল গা। তারপরে তো শুনলাম সকালবেলা নাস্তা খায় কার লগে, এসালামের সাথে। এসালামের নটা ব্যাংক দিয়ে পালাইছে, রাত্রে বুঝে সব ট্রান্সফার করে নিয়ে গেছে। এগুলো ইউনুস বলে না এক কথা, এসালামের নাম একবার বলে নাই। এই যে এক জায়গার লোক সবগুলো, আখতারুজ্জামান বাবু চৌধুরীরও বড় গোল্ড স্মাগলার, তার ভাগিন হলে আলম এসে পরিবহনের মালিক। অনেক ইতিহাস জানে না, আমি ইতিহাস চিনি, এগুলো সব কয়টা আমি সব টাকা ডলারটি নিয়ে গেছে সিঙ্গাপুরে। 3.8 বিলিয়ন ডলার নিয়ে গেছে ট্রান্সফার করে করে। ওই ট্রান্সফার ইজি, একবার সংক্ষিপ্ত ট্রান্সফার দিয়ে দেওয়া কোম্পানির নামে। ব্যাংকের থেকে এলসি দেখাবো যে মালামাল কিনবে, কত 1 বিলিয়ন 150 মিলিয়ন যাবো, সকালে চলে গেছে গা, কিছু লাগে না। ওভার ইনভয়েস লাগে না, ওই সোনালী ব্যাংকে অর্ডার গেছে।
নটা ব্যাংকে সব ডলার নিয়ে গেছে না এরা। আর ওই আজিজ খান ইয়া খানের ভাই, ফারুক খানের ভাই, সব সিঙ্গাপুরের নাগরিক, কিন্তু উনি সে একবার বলে নাই পর্যন্ত ওদের নাম। এরকম করতে সব লেখালেখি করে, সাংবাদিক অনেক লেখছে, কিন্তু ওদের নাম বলে না। বাকযুগ হয়ে গেছে ডলার সব দিকে। জসিম ভাই আসছি, আসছি আপনার কাছে। ভাই কথাগুলো বললাম, সত্য সবাই জানে, কিন্তু আমি বাস্তব আমার নিজ চোখে দেখা এগুলা খেলাগুলা। ওকে, আসছি আপনার কাছে, আসছি আবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ। আমাদের সঙ্গে সংযুক্ত আছেন ঢাকা থেকে ডক্টর সিনহা এম এ সাইদ, এবং নিউ ইয়র্ক থেকে জসিমউদ্দিন। আমি যাচ্ছি সাইদ সাহেবের কাছে। সাইদ ভাই, আরেকটি বিষয় আপনাকে বলি। এই যে আপনি বললেন যে আমার গণতন্ত্রের কথা, কিছুক্ষণ আগে আপনি কথাটা বলছিলেন যে গণতন্ত্রের চর্চা, গণতন্ত্রের চর্চা তো আমাদের দলগুলিতেও নাই। যে সমস্ত বড় বড় দলগুলি যারা রাজনীতি করতেছে বা আগেও করেছে, আওয়ামী লীগ, বিএনপি, দলীয় গণতন্ত্র যদি না আসে দলের ভিতরে, তাহলে রাষ্ট্রীয় গণতন্ত্র আসবে কি আপনি এটা মনে করেন? আর দ্বিতীয় কথা হলো, এই যে এখন গণতান্ত্রিক পরিবেশের কথা নিয়ে অনেক কথা হচ্ছে, সাংবাদিক গতকালকে আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে 19 ঘন্টা ডিবি অফিসে বসায় রেখে তারপর রাতে তাকে কোর্টে ইসে করা হয়েছে। একটা লোককে, একজন সম্মানিত বর্ষিয়ান সাংবাদিক, তাকে এইভাবে ওখানে বসিয়ে রেখে তারপর আদালতে প্রেরণ করা হয়েছে এবং 5 দিনের রিমান্ডেও নেওয়া হয়েছে। এটা কি বাক স্বাধীনতা? এখন আওয়ামী লীগের কথা, জাতীয় পার্টির কথা বললে যদি আওয়ামী লীগ জাতীয় পার্টি ট্যাগ দেওয়া হয়, ভারতের কথা বললে ভারতীয় ট্যাগ দেওয়া হয়, তো এইটা কি, কেমন দেখছেন আপনার দৃষ্টিতে? কি মনে হয়? আপনি তো একজন অভিজ্ঞ পার্সন। এটা একটা জঘন্য বিষয় আপনি বলেছেন। আমি কিন্তু একটু আগেই বলেছি যে ইন্টারনাল ডেমোক্রেসি নাই। আমরা আন্দোলন করতেছি কিন্তু বৃহত্তর ডেমোক্রেসির জন্য, ঘরের ডেমোক্রেসি নাই। মূল জায়গায় কিন্তু হাত দেয় না, এমনকি ঐক্যমত্য পরিষদ আলোচনা হয়নি, রিকমেন্ডেশন জানে কিন্তু। অর্থাৎ একটা ফাঁক রেখে দিয়েছে। কিন্তু রাজনীতিবিদরা কিন্তু বড় বড় কথা বলে নিজের দিকে তাকায় না। প্রত্যেকটা দল নেতা নির্ভরশীল। আজকে তারাই যা বলে তাই বিএনপি, জেএম কাদের যা বলবে তাই জাতীয় পার্টি, এবং জামাতে কিছুটা ভিন্ন প্রকৃতি হলো একটা হাইকমান্ড তো সেখানে আছে। তাহলে আমাদের দেখতে হবে দলীয় গণতন্ত্র বা আভ্যন্তরীণ গণতন্ত্র যেটা নাই, সেটার মূল ক্রাইসিস এখানে। কেউ কোনো একটি দেখলাম না এখানে হাত দিল। আপনি 30টা দল ডাকলেন, এই 30টা দলের মধ্যে জামাত ইসলাম আর বিএনপি ছাড়া আর সব দলকে আপনি বাটির চাঁদে খুঁজতে হবে, কিন্তু টর্চ দিয়ে খুঁজতে হবে। তাদের সাথে কথা বললেন আপনি? দরকার ছিল না তো, সময় ক্ষেপণ করছেন তো আপনি। এগুলি বুঝতে হবে। কিন্তু এই যে আপনার খালি কথা সর্বস্ব রাজনীতি কিন্তু আসছে, কিন্তু যে দলটা কোনো ফুটিং নাই তিনি জাতীয় পর্যায়ে কথা বলতেছেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতেছেন। এটা চিন্তা করতেছে না জনগণের কাছে ভিত্তি নাই। এমপি হইতে পারবে না, চেয়ারম্যান হতে পারবে না, সে মেম্বার হতে পারবে না, তিনি হয়ে গেলেন জাতীয় নেতা। এই জিনিসগুলি কিন্তু রাজনীতির নেতিবাচক সাইড, এগুলি বন্ধ করতে হবে কিন্তু। এবং যারাই ক্ষমতা যাবেন, যেই নির্বাচনের পর ক্ষমতা যাবেন, তিনি কিন্তু কিছু চেঞ্জ করবেন না। আপনি লিখে নেন গণভোটটা হচ্ছে যে কারণে, ওই কারণগুলিতে বিএনপি কিন্তু ইতিমধ্যেই অর্ধেকের বেশি জিনিস জায়গায় কি বলছে, নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন। তিনি বাস্তবায়ন করবেন না, এবং না করলে আপনি কিছুই করতে পারবেন না। আপনি চিন্তা করেন, প্রত্যেকটা দলের অতীত দেখেন। অতীতে যখন তারা পাওয়ারে ছিল তারা কি করেছে, এখন কি করতে পারে। গুণগত পরিবর্তন খুব বেশি একটা হবে না, কিন্তু কিছুটা হতে পারে, বেশি একটা হবে না বলছি। কারণ একই ব্যক্তি, একই দল, একই চরিত্র, একই কর্মসূচি। আপনারা বলছেন, কথা কথা বলেন যে আমরা চাই, নির্বাচন চাচ্ছি, নির্বাচন তো আমরাও চাচ্ছি। কোন পরিবেশে? যে দেশের প্রধান নির্বাচন কমিশনার বলেন যে নির্বাচন কমিশন নিয়োজিত যারা আছেন, যারা বিভিন্ন জেলাতে আছেন কর্মকর্তা, সবাইকে গানম্যান দিতে হবে, গানম্যান দিতে হবে। উনি চিঠি লিখেছেন আইজির কাছে, তাহলে গানম্যান দিয়ে নির্বাচন করবেন। উনি বলেছেন প্রয়োজনে যারা ক্যান্ডিডেট তাদেরকে অস্ত্র লাইসেন্স দেওয়া হবে। ভালো, তাহলে এটা কি আমেরিকা হয়ে গেল? আমেরিকা তো অস্ত্র দেয় সবাইকে, আমরা কি জন্য দেব? নিরাপত্তা নাই। খেয়াল করবেন কিন্তু প্রসঙ্গ আসলে নিরাপত্তা নাই বলে সেগুলি করবেন। তো এই যে আপনি দেখেন, আপনি কিন্তু অস্ত্র ঝঞ্ঝানি করেছেন, নিরাপত্তা নাই। তাহলে এইভাবে কি নির্বাচন হয়? হয়তো হয়ে যাবে, কিন্তু জসিম যে কথাটা বললো, ডক্টর ইউনূস হয়তো চাচ্ছেন আর থাকবেন না, উনি নির্বাচন দিয়ে এখান থেকে চলে যাবেন। কারণ না, শেখ সে হাসিনাকে বলছে ফিরিয়ে আনার ব্যাপারে সে যে প্রেসিডেন্ট ডিপ্লোম্যাটিক, হতে চায়, সে প্রেসিডেন্ট হতে চায়। নির্বাচন দিয়ে হয়তো যে দল ক্ষমতায় আসবে তারা হয়তো, জসিম ভাই এটাই মিন করছে বোধহয়, তাই না জসিম ভাই? বাংলাদেশ ওনার ড্রিম এটা। আমি আমি জসিমের একটা উত্তর দিচ্ছি। আমি
উনি হতে চান কোন সংবিধানে? আজকে জুলাই সনদ যদি পাশ হয়ে যেত আগে গণভোট, উনি হলে খুশি হইতাম। তার জানা উচিত বিচারপতি শাহাবুদ্দিন পদে আসতে চায় নাই। শেখ হাসিনা যখন নিউ ইয়র্কে যেয়ে বললো, আপনি যদি না আসেন আপনার বাসার সামনে অনশন করবো, তাকে আনলো। এই বিচারপতি শাহাবুদ্দিন ছিলেন এরশাদের পরে শক্তিশালী রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রেসিডেন্ট, অ্যাক্টিভ প্রেসিডেন্ট। তিনি যখন আবার হাসিনার সাথে যখন কথা বলা শুরু করলেন, একসময় বিরোধ হয়ে গেল। এমন বিরোধ হয়ে গেল যে তিনি চলে গেলেন নীরবে নিভৃতে, এবং যিনি মারা গেলেন আওয়ামী লীগের কেউ তার জানাতে যায় নাই। এই শিক্ষা কিন্তু হিসেবে নেওয়া উচিত। উনি যে রাষ্ট্রপতি হবেন এই সংবিধান আওতে হবেন, এবং তিনি কিন্তু বর্তমান রাষ্ট্রপতি চেয়েও উনি তো বলেছিলেন কদম বুচি করতে চেষ্টা করছি, 3 বছর পারিনি। ইউনূস সাহেব কিন্তু কানবেন যখন প্রেসিডেন্ট চেয়ারে বসবেন, কারণ তিনি ছিলেন উপদেষ্টা, চরম প্রভাবশালী উপদেষ্টা। তিনি যদি আবার দুর্বল চেয়ারে যান তাহলে কি হবে? আমার বিশ্বাস ইউনূস এই ভুলটা করবে না বলেই সে জুলাই সনদটা কিন্তু ঝুলে দিছে। সে যেই পর্যন্ত রাষ্ট্রপতি পাওয়ার অ্যান্ড ফাংশনের পরিবর্তনটা না হবে, ব্যালেন্স অফ সৃষ্টি না হবে, তাহলে ইউনূস যে কি করবে সেখানে? উনি তো চুপুরমতি কাজ করবেন। কাজেই এই কাঠামোতে আমার মনে হয় তিনি যদি সিদ্ধান্ত নিয়েও থাকেন হবে না। যদি তারাই যে তাকে বলেও থাকে আপনার ক্ষমতা দেওয়া হবে, এটা মুখের কথা, কিন্তু বাস্তবতা হবে না। রাজনীতির কোনো কথা বিশ্বাস করবে না, কিন্তু রাজনীতিটা যা বলে 99% কথা মিথ্যা কথা বলে। প্রতারণা, জাতির সাথে প্রতারণা করে তারা। তার উদ্দেশ্য ক্ষমতা যাওয়া। বিএনপি যে বললেন আপনি কথাটা, দেশটা গঠন করবেন তো নির্বাচন হবে, তো আগে নির্বাচন হওয়ার জন্য যে পরিবেশটা প্রয়োজন সেটা হলো অস্ত্রবিহীন একটা পরিবেশ, ভয়ভীতিবিহীন একটা পরিবেশ। আপনি এইটা কি আছে এখন? নাই। সবচেয়ে বড় কথা হলো যে দলটা যারা আন্দোলন করলো এনসিপি, ওদের মধ্যে এখন বিরোধ চরম, কোন ঐক্য নাই। জনগণের কাছে তাদের কোনো অ্যাপিল নাই। তারা দাঁড়ালে কেউ পাশ করবে বলতে পারে না। জনগণের অ্যাপিল, ভোট। আন্দোলন এক জিনিস আর জনগণের ভোট ক্যারি করা আরেক জিনিস, কিন্তু সেটা নাই। তো এনসিপির ভবিষ্যৎটা কি? তারা কিন্তু এখনো দেখেন 130টা সিট নমিনেশন দিছে। একটা অভ্যুত্থানের পরে এই যদি অবস্থা, তার বাকিটা কি দেখবেন? সুতরাং গণ অভ্যুত্থানের পরবর্তী যে কর্মসূচি ছিল দেশ গড়া, সেই গড়ার ক্ষেত্রে যারা সামনে আগে আসলো, ইউনূস সাহেব বললেন আমাকে বসিয়েছে কারা? এই ছাত্ররা। এনসিপি দাঁড় করেছে কে? ডক্টর ইউনূস। এই ইউনূস সাহেবই কিন্তু 2008 সালে সমৃদ্ধ বাংলাদেশ একটা দল সালমান এফ রহমানের, সেখানে বক্তৃতা, হ্যাঁ, তিনিও চেষ্টা করেছিলেন কম্পিউটারের মাধ্যমে দল করার, পারেন নাই। উনি কিন্তু রাজনীতি ব্যর্থ, এইখানেও তিনি ব্যর্থ হয়ে গেছেন। কিন্তু উনি ক্ষমতায় বাইরে থেকে পারেন নাই, ক্ষমতা থেকেও দল গঠন পারলেন না। কেন পারলেন না? উনি নিজেই কিন্তু এনসিপিকে ধ্বংস করে দিলেন। আজকে এনসিপিতে যদি নেতৃত্ব ক্ষেত্রে বয়স্ক কেউ থাকতেন, বয়স্ক বলছি আমি, এদের বয়স কম, তেজ বেশি, কথা বেশি, এবং ম্যাক্সিমাম কথার মধ্যে তাদের ছিল একটা আক্রমণাত্মক মনোভাব, যেটা আমি সমালোচনা করেছি। ওদের অনেক আমার সাথে টকশোতে এসেছিল, আমি ওদের বলেছি তোমাদের কথাবার্তাগুলো হবে মার্জিত, এখন তো দেশ গঠন করবা। সেটা না করে কি উত্তেজিত কে হয়? উত্তেজিত সেই হয় যার মেধা কম, যে লুজার, উত্তেজিত সেই হয় লুজার কেউ বলতে পারে, যে কাজ করতে পারে না। এই ক্ষেত্রে কি হয়েছে দেখেন তো। আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির কথা, এখন গরম গরম কথা বলছে, ক্যান্টনমেন্ট গাড়ো করে ভালো বলতেছে, ক্যান্টনমেন্ট বুঝে। আমি তখনও বলেছি এদেরকে, এইগুলি বলতেছে তোমরা সংযুক্ত হও, প্রতিরক্ষা ব্যবস্থা বুঝো, রাষ্ট্রটা বুঝো না। এরা ধরে নিছে বাংলাদেশ মানে সারা পৃথিবীর সবচেয়ে আমেরিকার চোপর শক্তিশালী দেশ, এটা যা বলবে তাই হয়ে যাবে। এই যে মনের যে মনোভাবটা, এটা হচ্ছে একটা কাল্পনিক শব্দ। এরা কিন্তু প্লেটোর রিপাবলিক স্টেটে চলে গেছে, সব কাল্পনিক রাষ্ট্র পারে নাই। কিন্তু আমি সেই জন্য বললাম নির্বাচন হচ্ছে মাইনাস গণ অভ্যুত্থানের শক্তি। নির্বাচন হচ্ছে যখন ইউনূসের যে মূল শক্তি নাই, সেটা নাই। নির্বাচন হচ্ছে জামাত আর বিএনপির সাথে। খেয়াল করবেন কিন্তু এই নির্বাচনে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কে হবে? এই প্রসঙ্গে আপনার কাছে আসতেছি, এক সেকেন্ড এই প্রসঙ্গে আসি। আমি কি বলে জসিম উদ্দিন, আপনাকে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করি। উনি জামাতের প্রসঙ্গটা তুলছেন, ওনাকে আমি ফাইনালি ওই প্রশ্নটা করব। প্রিয় দর্শক, আমরা প্রায় শেষ পর্যায়ে। তা আমি আপনার কাছে বলতে চাই, এই যে জামাত ছিল আমাদের 7% ভোট ছিল জামাতের। জামাত যখন বিএনপির সঙ্গে ইসে করলো তখন 7% ভোট পাইছে। জামাত যখন আওয়ামী
আওয়ামী লীগের সঙ্গেও জোট করে নাই, কিন্তু সমমনা ছিল, তখনও কিন্তু জামাত 7% ভোট পাইছে। তো এখন যা মানুষের যে আলোচনা একটা কি, যে জামাত যেন বিএনপির সমপর্যায়ের প্রতিপক্ষ মতন মনে হচ্ছে। মানে বিএনপিকে দেখছি, আচ্ছা আওয়ামী লীগ দেখলাম, আমরা এখন জামাত দেখবো, এরকম একটা অ্যাটিচিউড, বা জামাত এই ধরনের একটা ক্যাম্পেইন করছে। এই প্রসঙ্গে আপনার কি মনে হয়? এদের জন্য আমি বলবো 90% দায়ী হলো এই জেনারেল ওয়াকরুজ্জামান। কারণটা হলো এই এই যে এই ঘটনা চেঞ্জ অভ্যুত্থান যেটা বিপ্লব টিপ্লব হলো, প্রথম ভাষণে প্রথম ডায়লগ ছিল জামাতের আবেদন আমার পাশে বসা, তারপর জিএম গাদের বসা। ওদের যে টেক লাগাই দিল জামাতের নামে আমার পাশে বসা ক্যান্টনমেন্টের মিটিং এ, তখন আমি সেট আপ ম্যান, ইউ আর জেনারেল ফাকিং, সেটা বলে পুরো জাতিকে ডিভাইড করে ফেলালো। জামাত কারা? জামাত একটা হলো আমাদের 71 সনে মুক্তিযুদ্ধের, আমাদের দেশের বিরুদ্ধে, দেশকে মানে না, বাংলাদেশকে মানে না, মানচিত্র মানে না, এটা বিরুদ্ধে একটা শক্তি। তারপরে এই শেখ মুজিব ক্ষমা করে দিয়া সামাজিক ভাবে এদেরকে রিহেবিলিট করা হলো, জিয়া রহমান রিহেবিলিট করলো, রিহেবিলিট করতে করতে এটা একটা অর্গানাইজেশন দাঁড়াই গেল গা। এই 71-এর শক্তি দেয়, 71-এর পরাজিত শক্তি দেয় আছে যারা আমার মা বোন, ঢাকা বিশ্ববিদ্যালয় টিচার, সবাইকে হত্যা করছে, দর্শন করছে, গাড়ি বা আমার সামনে বাড়িঘর পড়াইছে, আমার সামনে মামতো বোনরে আর পাকিস্তানি সোলজাররা ওই খারাপ কিছু বলবো না, ভালোবাসে, আদর করছে, আমি দেখছি জানা বিয়া। এই দৃশ্য দেখা বলেন না, এটার জন্য দায়ী হলো আজকের জামাতের 7% ভোট না 5% ভোট। আসলে ওদের কোনো ভোটে ফিল্ডে গেলে যেটা যেটা এখনকার মাসুলম্যান শো করতেছে, এরা অস্ত্রে ভীতি প্রদর্শন করতেছে, ভোটের পার্সেন্টেজ ওইটাই রয়ে গেছে এখন। জামাতের যেমন রয়ে গেছে, জাতীয় পার্টি 9% হয়ে গেছে অলরেডি। জাতীয় পার্টি 9% করছে নুরুরা, ওই আগুন লাগাতে লাগাতে অফিসে জাতীয় পার্টির জনপ্রিয়তা বাড়াই দিল ওরা, এই নুরু আর ছেলেটা মিলে। আগুন জাতীয় পার্টি 9% হয়ে গেছে, ছিল 7%, আমাদের 7% হয়ে গেছে, ওদের ওইটি যে আসনটা পায়। এই যেগুলা ওই চোর, যেগুলা টুকরা পার্টি আছে না, যেগুলা কথাবার্তা বলে মুক্তিযুদ্ধ নিয়ে, এগুলা ভোট নিজের ভোটটাই না, বিশ্বাস করেন। যেমন টুন্ডা মোসার বলা, ওই আদম ব্যবসায়ী ডেটকু মোসা বলা, ওরে বলে তারেক নমুনিশান দিব, ও নিজের ভোটটা পাইবো না। ডেটকু মোসা একটা এবি পার্টি করে, কি করে বোনের দা, এগুলো একটা নিজের ভোটটাই নাই রে ভাই, মেম্বরই কিন্তু নিজের ভোটে নাই লাগাতে কোথাও। এগুলা ওই যে আমাদের নাজির রহমানের ছেলে, তার নিজের এই যে ধানের শীষ দ্বারা দাঁড়াইবো না, তার মার্কা লিয়ে গেলে এ পাইবো 300 ভোট মিয়া। এটা বুঝে তারে বোঝে না, 300 ভোট দিব না তারা, এগুলা দেখি ধানের শীষ ভোট আছে এগুলা, এগুলো এই দুষ্টাটা এপ্রিসিয়েট করি, ভালো করছে, যার যার দলের মার্কা দাঁড়ান গিয়ে আপনি, এটা ভালো একটা জিনিস করছে। থ্যাংক ইউ ডক্টর ইনুস, ডিএম ইনুস বলি ওটাকে আমি, ভালো একটা কাজ করছে ভাই। এখন ওই যে পার্সেন্টেজ এটা হবে, মানুষ মুক্তিযুদ্ধের কথা মানুষের প্রজন্ম অন্তরে, আমার নতুন প্রজন্মকে যেটা ভুল ব্যাখ্যা দিচ্ছে, কয়েকটা লোক ভুল ব্যাখ্যা দিচ্ছে, মুক্তিযুদ্ধ করতে নাকি ঘুমাই দিচ্ছে, আমিও তো বলছে, এই ছেলেরা মাঝে মাঝে কথা বলছে, গালাগালি করছে মুক্তিযুদ্ধদেরকে, ঘুমাইছে ইন্ডিয়া থেকে, বাকি বাকি করছে, খারাপ কাজ করছে, 71 সনে যুদ্ধ করছে নাকি, এমনি দেশ পাই গেছে, খারাপ খারাপ কথা বলছে, অনেক স্ন্যাক ল্যাঙ্গুয়েজ, এগুলো নতুন জেনারেশন শিখছে ওর কাছ থেকে। ও মাঝে মাঝে কথা বলছে মুক্তিযুদ্ধ নিয়ে। আমি বললাম শেখ হাসিনার বিষয় দরকার নাই, শেখ মুজিবের সম্পর্কে মাঝে মাঝে কথা বলছে, ওটা ঠিক তো। এটা যার যে কন্ট্রিবিউশন রাজনীতিতে, যার যে অবদান এই দেশের জন্য, এটা আপনার সেই ইতিহাসে লেখা থাকবে। যত পুরান বাড়িঘর জ্বালান, বিল্ডিং জ্বালাই দেন, কোনো সমস্যা নাই, ইতিহাস তার সঠিক সঠিক মূল্যায়ন করবে যার যে অবস্থান থেকে। জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, মৌলানা ভাসানী, সবার কথা এগুলো লেখা থাকে। বাড়িঘর জ্বালাই এত মানুষের কারো কাছ থেকে কিছু নেওয়া যায় না। এটা ওয়াকরুজ্জামান দায়ী, এই জামাতকে আজকে এইগুলার অভ্যুত্থান 1 নম্বরে দাঁড় করাইছে ও নিয়া। ওইখানে সত্য জসিমউদ্দিন আসছে, আমরা প্রায় শেষ পর্যায়ে। ডক্টর সিনহা, আপনি জিনিসটা মেনশন করছেন, এটা অবশ্য আমারও প্রশ্ন ছিল। এই যে জামাতের উত্থান যেভাবে বলা হচ্ছে দেশে, আপনি তো সরজমিনে, বা আপনি বলতে গেলে আই উইটনেস, আপনার কাছে সেই বিষয়টা ভিজিবল, যেহেতু বাংলাদেশে বসবাস করেন, মানুষের মানসিকতার কি আসলে এরকম চেঞ্জ, যেটা আমরা তো বিএনপিকে ধরে নিয়েছিলাম, আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপি প্রধান দল, এবং এখানে জামাতের উত্থান, এটা একটা প্রশ্ন। আরেকটা হলো যে জাতীয় পার্টির ও ইদানিং দুটো গ্রুপ একসঙ্গে হয়ে একটা ইলেকশনের প্রক্রিয়ায় আসবে এরকম মনে হচ্ছে, আবার আওয়ামী লীগ ইলেকশনের বাইরে। জাতীয় পার্টি আওয়ামী লীগকে ইলেকশনের বাইরে রেখে এই নির্বাচনটি দেশে এবং বিদেশে কতটুকু অ্যাকসেপ্টেবল আপনার মনে হয়? দেখেন, একটা কথা কিন্তু গুরুত্বপূর্ণ কথা, আপনি কি এটা চান যে আমি আপনার সম্পদ লুণ্ঠন করব, নাকি চান আপনার সম্পদ রক্ষা করব? আপনি কোনটা চান? হ্যাঁ, সেটাই, অবভিয়াসলি আপনি আপনার সম্পদ মানে রক্ষা করতে চাইবেন, তাই না? আমি চিনি না, বিএনপি কে চিনি না,
আমি চিনি যে দলটা তাদের ক্রিয়াকর্মতে প্রমাণ করবে আমি সৎ, আমি দক্ষ, আমি দেশপ্রেমিক, এবং আমি কারো সম্পদ হরণ করি না, এবং আমি ধর্মের ব্যাপারে ঠিক আছে, জাগতিক ব্যাপারে ঠিক আছে, এবং আমার এখন বর্তমানে এই 54 বছর বয়সে, 54 বছর বাংলাদেশে আমার কোনো অপবাদ নেই। এবং আমি যখন মন্ত্রী ছিলাম, জামাতের মন্ত্রীরা কিন্তু যখন সাকিটাও যেত, একটি পয়সা কিন্তু বাকি রাখতো না। কর্মীদের খাওয়াইতে নিজের পয়সা দেয়া, কোনো সরকারি পয়সা খাওয়াইতো না, অন রেকর্ড। আমি বলছি তাদের ক্রিয়া কীর্তিকলাপ কিন্তু জনগণের জননন্দিত, এবং তারা কিন্তু, আমি দল হিসেবে বলি না, কিন্তু সংগঠিত। এই লোক, হ্যাঁ, এই লোকগুলো প্রমাণ করছে আমাকে বিশ্বাস করা যায়, বিশ্বাস করা যায়। পাশাপাশি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি কি প্রমাণ করছে? আমি আসি, এই তো বেশি, আমার সাথে কথা বলতে পারছে, এই তো বেশি, আমি তো নেতা। খেয়াল করবেন কিন্তু এই যে মাইন্ডসেটটা, জামাত হিট করছে কোথায়, কেন আগে যাচ্ছে জামাত? জামাত এই জন্যই আগে যাচ্ছে যে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিগুলো যারাই থাক, যে ফ্রন্টে থাক না কেন, তারা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাটাকে ইতিবাচক পন্থায় নিতে পারেনি। তারা নিচে নেতিবাচক পন্থায় নিজের আখের গোছানোর জন্য, দলকে সুসংগত করার জন্য, কিছু ব্যক্তির উচ্ছ্বাসের জন্য। আওয়ামী লীগের আমলে যা ঘটেছে, বিএনপির আমলে তাই ঘটেছে, জাতীয় পার্টি তাই ঘটেছে। চিত্র তো একটাই, সবাই স্বৈরাচার কম বেশি। কিন্তু এই অবস্থার ভিতর দিয়ে জামাত ইসলামের যে উত্থানটা হয়েছে এখন, বাংলাদেশ জামাত ইসলাম, এই উত্থানটাকে আপনি অস্বীকার করবেন কিভাবে? আমরা দেখছি তো, দেখছি তো, তাদের মিটিং মিছিল দেখেন না কেন, তাদের প্রচারের প্যাটার্নটা দেখেন না কেন? তাদের নিঃসন্দেহে ভোট ব্যাংক বেড়েছে, তবে ভোট ব্যাংক বাড়ার অর্থেই না যে নির্বাচনের জন্য যে ভোট দরকার 1 লাখ, হয়তো সে পাবে 90,000। খেয়াল করে, কিন্তু হয়তো 10,000 কম পাবে। তার ভোট বেড়েছে এবং সে ভালো করবে কিন্তু দ্বিকক্ষ পরিষদে, উচ্চ পরিষদে তার সিট অনেক বেড়ে যাবে, কারণ তার ভোটের পরিমাণ বেড়ে গেছে। কিন্তু পাশাপাশি এবার যদি জামাত ইসলামের যে অবস্থান দেখতেছে, বিভিন্ন আপনার সেন্সাস গ্যালো পোল হচ্ছে, কেউ বলা হচ্ছে 15%, 20%, কেউ বলতেছে 25%, কেউ আরো বাড়াচ্ছে। আমি ধরলাম জামাত 7% নাই। এটা আপনার অতীত, অতীত। যার বয়স 10 বছর তারে বলতেছেন আপনি তার বয়স 3 বছর, ভুলে যান। You try to reconsider the whole thing in the context of ongoing politics in Bangladesh. জামাতের অবস্থা আগের চেয়ে ভালো, এবং তারা এবার কয়েকটা ডিস্ট্রিক্ট একচেটিয়া ওদিকে, যেমন বিএনপি কিছু ডিস্ট্রিক্ট আছে, আওয়ামী লীগের আছে, জামাতেরও আছে, কিন্তু জাতীয় পার্টির একটা আছে, কিন্তু ছোট হোক বড় হোক। এখন জামাত তার যে অবস্থানটা আমাদের দেখা মতে, বোঝার মতে, আমরা দেখতে পারতেছি প্রত্যেকটা জায়গায় জামাতের অবস্থান সৃষ্টি হয়ে গেছে। কি বিশ্ববিদ্যালয়, কি টিচার্স ফোরাম, কি শ্রমিক ফ্রন্ট, যুব ফ্রন্ট, সব জায়গায়। কিন্তু কাজে আমি কেন বলতে চাবো উনি কিছুই না? উনি অনেক কিছু, উনি অনেক ঝামেলা ভিতর দিয়েও সংসদে ছিল। স্বাধীনতার পরে, আপনার 77-এর পরে, 79 সালের পর থেকে যে নির্বাচন হয়েছে, প্রত্যেকটা সংসদে সে ছিল। সে তো বিরূপ পরিস্থিতিতে ছিল, তাকে ব্যান করে দিল কিন্তু শেখ হাসিনা। তারপরে কি হলো? সে কিন্তু থেমে থাকেনি, সে কাজ করে গেছে। কিন্তু এবং সবচেয়ে বড় কথা হলো, এটা একটা ক্যাডার ভিত্তিক দল। কিন্তু কোন ক্যাডার? রংবাজির ক্যাডার না, কিন্তু ইতিবাচক রাজনীতির একটা ক্যাডার। এটা এটা কিন্তু মরতে জানে, মৃত্যুকে আলিঙ্গন করতে পারে, পালায় না। কিন্তু এই গুণগুলি বিশ্লেষণ করবেন না, শুধু জামাতে গালি দিবেন। এই গুণগুলি ধারণ করছে বলেই তো সে ওই আমাদের যে দলগুলো আছে তাদের জায়গায় সে দল করে বেড়াচ্ছে। সে কেমনে করছে? জামাত আগে যাচ্ছে শুধুমাত্র তার নিজস্ব গুণাবলীগুলোর বাস্তবতা দিয়া। ইসলামী ব্যাংক তারা কৌশল দেখেন কি পরিমাণ এভিডেন্স আসতে হবে না আসতেছে। তারা তো মধ্যপ্রাচ্যে অ্যাক্সিডেন্ট করে ফেলেছে, তো যেখানে তারা হাত দিছে সেখানে তারা ভালো করছে। কিন্তু আজকে মেডিকেল সেক্টর দেখেন তো, জামাতের যেগুলো আছে মেডিকেলের সেবাটা কেমন সেখানে। জামাত প্রমাণ করার চেষ্টা করছে আমরা মানব সেবা, সমাজ সেবা, রাষ্ট্র সেবায় আমরা প্রমাণ করব উই আর ফর দ্য নেশন, উই আর ফর দ্য গ্রুপ, উই আর ফর দ্য পিপল। দ্যাট ইজ দ্য মেইন থিং। এবং এটা যদি আপনি বলেন জামাত গালি দেন, দিতে পারেন আপনি, তার আগে দেখান আপনি কে, আপনি কি শিশু ধারণ করতে পেরেছেন? আমরা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, কামরুজ্জামান ছিল আমাদের শিবিরের সভাপতি, জসিম জানে আমার সাথে সবগুলি দলের নেতাদের ভালো সম্পর্ক ছিল। আমি দেখেছি তাদেরকে চালচলন, কথাবার্তা, ব্যক্তি ব্যবহারে, এমনকি খাবার পরিবেশনে, কতগুলো জিনিস মিতব্যয়িতা। এই যে মানব চরিত্র, মানুষের রাজনীতি কি মানব চরিত্র, মানব চরিত্র ধারণ করার জন্য জামাতের লোকেরা, ম্যাক্সিমাম লোকেরা বলছি, যে অবস্থানে গেছে
সেখানে কি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আছে? তাই নাই। তাই এখানে এখানে আজ- আপনার আপনার সঙ্গে আমি একটা জিনিস অ্যাড করি। আমি ব্যক্তিগতভাবে এখানে জামাতের যে আমির সাহেব আসছিলেন, যে ডক্টর শফিকুর রহমান, ওনার প্রেস কনফারেন্সে আমি ওনাকে প্রশ্ন করেছিলাম, আমার সাথে ওনার কথা হয়েছে। কিন্তু একটা জিনিস আপনি ঠিক বলছেন যে জামাতের এই যে এগিয়ে যাওয়ার পথে, ইভেন দো আপনি যদি ডক্টর শফিকুর রহমানের কথা শুনেন, তার কথার ভিতরে এত মার্জিত মানে ভদ্রতা, যুক্তি, পরিমিত বোধ, মানে মানে এত পরিচালিত, মানে এটাও কিন্তু এটা তাদের শীর্ষ নেতার এই ধরনের বিহেভিয়ারের জন্য এটাও কিন্তু তাদের একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, যাই হোক, আমরা শেষ শেষ পর্যায়ে আমি আরে 1 মিনিট জসিমউদ্দিন, আপনাকে তো আপনার এখানে আরেকবার আসবো। জসিম ভাই, এই যে জামাতের উত্থান, যেটা ভাইয়ের কাছ থেকে আমরা শুনলাম, আপনি একজন মানে মুক্তিযুদ্ধের সপক্ষের স্ট্রং ভয়েস আমি মনে করি, দেশে প্রবাসে সব জায়গাতেই। এবং আপনার তিক্ত রাজনৈতিক অভিজ্ঞতা, একজন প্রভাবশালী ছাত্রনেতা ছিলেন, পাশাপাশি আপনি একজন লেখকও বটে, আপনার অনেকগুলি বইও বেরিয়েছে। তো আপনি কি চিন্তা করেন এই ব্যাপারটা? 1 মিনিটের শেষ, কিন্তু আমরা কিন্তু অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রায় প্রায়। সিনেমায় বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান টোটাল অ্যাটমসফিয়ার, পলিটিক্যাল চেঞ্জ, পলিটিক্যাল যে বাংলাদেশের সিচুয়েশন, ভোটার, নতুন ভোটার 1 কোটি না 2 কোটি ভোটার, নতুন ভোটারদের ক্ষেত্রে ওদের ওই যেটা বললেন, এদের যে ব্যক্তিগত আচরণ, অবস্থান থেকে পুরো একটা ভোট ব্যাংক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অবস্থান থেকে, এটা বিশ্ববিদ্যালয়ের বিষয়টা ভিন্ন। এখানে যেহেতু ইউনূস সাহেব ওই জামাতের ওখানে যখন ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়া হয়, বিএনপি জামাত ভাগাভাগি করে ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়া হয়েছে। এই ছেলে কোনোদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে নাই, পাবলিকের পড়ছে, আমার জুনিয়র, তাকে চিটং থেকে নিয়ে আসছে। সে কোনো ঢাকা বিশ্ববিদ্যালয় টিচার ছিল না। এই ছেলে কাহিনী এখানে বিসি বানানো হয়েছে। শিবির যায়, শিবির করতো, শিবির একনিষ্ঠ কর্মী হামিদ বলছে, হামিদ সার্গে ইউনিভার্সিটির ছেলেরা বলছে। যাক, এটা 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 হলো বিএনপি আর মিস্টেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়টা। ইফ এনিওয়ে, বর্তমান প্রেক্ষাপটে হয়তো বা এখনকার সিচুয়েশন ডেভেলপ করে এদের প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান বিভিন্ন ক্ষেত্রে এদের অবদানের কারণে হয়তো ভোট ব্যাংক বাড়তে পারে। কিন্তু ওই যে এলাকা ভিত্তিক এই যে 80,000 90,000 লোক জামাতকে ভোট দিবে, এটা আমার কাছে এটা মনে হয় না। একটা পার্সেন্টেজ বাড়তে পারে, কিন্তু মেম্বার অফ পার্লামেন্টে যেহেতু ওরা ভোট 1.5-2 লক্ষ ভোট নিয়ে এগিয়ে যাবে, সেই প্রেক্ষাপট এখনো সৃষ্টি হয় নাই মনে হয় আর কি। এটা আমার মনে হয়, এটা আমার ধারণা। এদিকে যারা ওই যে বলতেছে আওয়ামী লীগের ভোটাররা কই যাবে কই যাবে, যে আওয়ামী লীগের তো বাড়ি করে থাকতে পারে না, ভোটার ভোট দিব কোথায়? গ্রামে গঞ্জে খবর নেই, সব পলাই গেছে, একটা লোক নাই, চৌকিদার মেম্বার সব নাই, এগুলো ভোট দিব কেনা? কেউ যাবো না। কেন্দ্রে ভয়ে যাবো নাকি? বাইরে ঠেলা কই জায়গায় ওইগুলা একটাও ভোট যাবো না। সাতপুর তাতপুর খবর নিয়ে আমরা কেউ নাই, বাড়ি করে নাই এগুলো, ভোট দিব কি? বাস্তবতা দেখানো, বুঝতো বাস্তবতা প্রেক্ষাপটটা এটা আতঙ্কে ধান বাজা পুলিশ ধরে ফেলায়, জেলা পার্টি কি ভোট দিবে? আমার থেকে ভোট টোট এগুলো কিছু নেই, ভোট একটা হয়ে যাবো, রক্ত খেয়ে ভোট হবে। এখন জামাতে 80-90,000 ভোট পাবে, আমার আমার অ্যাটমসফিয়ার ধারণা নাই। ধানের শেষে ভোট নিয়ে যাবো, শত ভোটটাই না, সব ধানের শেষে ভোট দিয়ে দেবো লোকজনে, এটা মনে রাখেন না। ওই টেন্ডা মুসা পোলা টোলা এগুলো বিভিন্ন মার্কেটে যাবে, নাজুরের পোলা, এদের হিসেবে ভোট দিব না এগুলা। তারেক বাবার কথা বলছে না, মার্কার সাথে হলো ব্যক্তিগত আত্মীয় সম্পর্ক, এটা বাস্তবতা। এটা আমার কমেন্ট আর কি। হোক নির্বাচন হোক, দেশটা সুন্দর থাকুক, এটা কামনা করি দাদা। সুন্দর থাকুক, ভালো চলুক, এটা আর কি। খুন খারাপই না হোক, মানুষ জীবিত থাকুক, কেউ না কারো না মারে। দেশ ছোট্ট একটা দেশ, 18 কোটি মানুষ, মারামারি ডাকলে গোলাগুলি লাগবে, সব মারা যাবে এগুলা আর কি। এটা কামনা। ধন্যবাদ, ধন্যবাদ জসিমউদ্দিন, আপনার সঙ্গে থাকুন। শত্রু শত্রু কেউ না, শত্রু না ভেবে সবাইকে বন্ধু মনে করে। সব আমি বন্ধু, তোমার খালতো ভাই মামতো ভাই, তো ছাত্রলীগ করে, যুবলীগ করে, ছাত্রদল করে, শিবির করে, সব তো আত্মীয়। এগুলো আত্মীয়তার বন্ধন একবারে। বাংলাদেশে তো আত্মীয়তার বন্ধন একজনের সাথে আরেকজনের। মাহবুব একটা বাজে কথা বলছে আর কি, আমার শত্রুকে আমি লাশ পালাই দেবো, আমার লাশ পড়লে কেউ কারো লাশ পালাই দেবো না। তোমার খালতো ভাই মামতো ভাই সব কয় না, গুটি ফুটে তো আত্মীয়। বাংলাদেশের তো আত্মীয়তার বন্ধনের দেশ একটা। হিন্দু মুসলমান এত সুন্দর হারমোনি। আমার রুমমেট ছিল হিন্দু, চিকিৎসা 70 সাল বাকি না, আমার 7 বছর আমার সাথে ঘুমাইছে একই রুমে আমরা। বাংলাদেশের সুন্দর দেশ কোথাও নাই, বিউটিফুল কান্ট্রি। হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই একসাথে ঘুমায়, একসাথে ভাত খায়, কোথাও নাই কিন্তু এটা। এই যে হারমোনি, গুড হারমোনি। জসিম ভাই, ধন্যবাদ। জসিম ভাই, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। লাস্ট প্রশ্ন, ডক্টর সিনহা, একটা বিষয়, আপনি আপনি একজন মিডিয়া পার্সোনালও, এবং টক শোতে অহরহ টক শোতে যান দেশে বিদেশে।
আপনাকে আমি এই যে আনিস আলমগীরকে যে মানে একটা মামুলি কারণে এই যে তাকে আমি এই প্রশ্নটা কিন্তু দুইবার আপনাকে আগেও করছি, আপনি এটাকে টেনশন দেননি, সাম রিজন হয়তো ভুলে গেছেন। তো এই আনিস আলমগীরকে অ্যারেস্ট করা, এটা কি বাক স্বাধীনতা বা সংবাদপত্র স্বাধীনতা, কি আপনার মনে হয় এটা? 1 মিনিটে শেষ করবেন। আপনি একটা ব্যক্তিকে দিয়ে বাকস্বাধীনতা খুঁজে না, এটা বিরাট ব্যাপার। 10 জন বিপদে পড়বে, 9 জন বেঁচে যাবে, একজন থাকবে। এখন আনিস আলমগীর প্রতি যেটা করা হয়েছে, এখন তিনি জবাবদিহি করতেছেন, দেখা যাক কি হয়েছে। আমরা ব্যক্তিগতভাবে বাক স্বাধীনতার পক্ষে, যাতে কেউ অন্যায় অবিচার শিকার না হয়, আমরা তার পক্ষে। আনিস আলমগীর ব্যাপারে কি জন্য ধরা হয়েছে এখন ব্যক্ত করা হয়নি। আগে দেখি কি হয়েছে। উনি কথাবার্তা বলতেন ইদানিং, উনি যে ভাষায় কথা বলতেন বা যে ইঙ্গিতে কথা বলতেন, তাও তো আপনি দেখেছেন, আমরা শুনেছি। হয়তো ক্ষমতাসীনটা তার সেই অ্যাঙ্গেলটা পছন্দ করেনি। অনেক কিছু, আবু আলম তো চলে গেছে, কলিমুল্লাহ তো চলে গেছে বিভিন্ন কারণে, দেখেন অনেকেই চলে গেছে, কিন্তু অনেকেই যাবে। এই যে আমাদের একজন ইউটিউবার ছিল, সেও তো কিছুদিন আগে অ্যারেস্ট ছিল, এখন বেরিয়ে আসছে সে। এগুলি কিন্তু ব্যক্তি বড় কথা না। একটা ব্যক্তিকে দিয়ে বলা যাবে না যে রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে, স্বাধীনতা চলে গেছে, তা না। আমরা এই ধরনের পিকচারটা চাই না। আমরা চাই যত কম হয় ততই ভালো। সব কথা শেষ কথা আসে, মানুষের জীবনের বড় বৈশিষ্ট্য হচ্ছে মানুষ হওয়া। রাজনৈতিক দলগুলি মানুষ তৈরি করতে পারেনি, জামাত মানুষ তৈরি করতেছে। আমি তো ওপেনলি বলতেছি আপনাকে, জামাত মানুষ। আপনি যদি মনে করেন 10 জন জামাত, প্রত্যেক দলের 10 জন 5 জন করে আনেন তো আপনার এখানে, দেখেন তো কারা, প্রশ্ন করেন তো, উত্তরটা কি আসে। উত্তর জবাবে দেখতে পারেন ওরা ভালো করছে, লেখাপড়া করতেছে তারা। সেই বামপন্থী একসময় করতো, ওরা করতেছে। আমার দেখা তো এগুলি, আমি নিজেও কিন্তু অবাক হয়ে গেছি। যা আমরা চাইনি তাই তো হয়ে গেছে। এখন সে তো অর্জন করেছে 54 বছরে, এবং সে তো বাংলাদেশের জন্ম তার এখানে। তো তাকে দিয়ে আপনি যেভাবে বিশ্লেষণ করেন না কেন, আমার কাছে দলগুলি নেই। যে ব্যক্তিগুলো জামাতের ছায়াতলে এক হয়েছে, সেই তাদের যে মোটামুটি অবস্থানটা, চারিত্রিক বৈশিষ্ট্য, সামাজিক বৈশিষ্ট্য, রাজনৈতিক বৈশিষ্ট্য, এগুলোর সাথে অন্য দলের তুলনা করে জামাতের লোকেরা যে মেম্বার পার্লামেন্ট হবে, এরও তো হবে। নির্বাচনে কি হবে, নির্ঘাত তো বলা যাচ্ছে নির্বাচনে বিএনপি পাশ করবে, এটা বলার ব্যাপার হয় না। কিন্তু দেখার ব্যাপার জামাত অতীতের চেয়ে কত আগে আছে। আমি কিন্তু জামাত ক্ষমতা হিসেবে এটা বলি না, কিন্তু আমি বলছি অতীতের তুলনায় সে কতটা আগাতে পারতেছে। ভোট, যে ভোট প্রয়োজন, আমি তো বলেই দিছি, ওই পরিমাণ ভোট সে পাবে না নির্বাচিত হওয়ার জন্য, হয়তো বিএনপি চলে যাবে। খেয়াল করেন, কিন্তু জামাত যদি এখন মনে করে 20টা সিটও পায়, এটি তার অগ্রগতি। সে তো পায় নাই, 30টা বলে অগ্রগতি, উচ্চ পরিষদ আরো বেশি পাবে সে। সুতরাং জামাতের যে উত্থানটা হয়েছে, অগ্রগতি হয়েছে, একটু অপেক্ষা করেন। সে তো বলেন আমি এখনই ক্ষমতা যাব, চায় না সে। সে জানে এই অবস্থা ক্ষমতায় গেলে আমি দেশ চালাতে পারবো না। জামাতের যে মডেল, সেই মডেলে এখনো আসেনি কিন্তু দেশ চালানোর জন্য। তারপরও কিন্তু জামাত যে কোনোভাবেই অপোজিশন, বিরোধী দলে ছিল, এবার বসবে সে, বসবে। যদি 1990 সালের মধ্যে কিছু না ঘটে, যেমন সবাই জানতো আওয়ামী লীগ চলে আসছে, সে 91 সালে। 91 সালে, আমি সেটাই বললাম, হুম। নাথিং ইজ ইম্পসিবল। পর্দার অন্তরালে কি হচ্ছে আমরা জানি না। তবে আমি এটা বিশ্বাস করি, অতীতে যে জামাত ইসলামের সিট বাড়বে, জনসমর্থন বেড়ে গেছে, এবং জামাতের গ্রহণযোগ্যতা রাজনৈতিকভাবে সবার কাছে দিন দিন বাড়ছে। বিশেষ করে মহিলা অঙ্গন, যারা ভয় পেত জামাতকে, আপনি অবাক হয়ে যাবেন। জামাতের আমির যে ভাষণ দিছে মহিলাদের উপরে, ঐতিহাসিক ভাষণ দিচ্ছে সে, অধিকার কর্মসূচি সম্পর্কে সে। এই ভাষণের কাছে বিদ্যমান রাজনীতিতে বাংলা যারা আছেন, সবাই শিশু। তারা বড় বড় কথা বলবে, কাজ করবে না। কিন্তু আমি সেই জন্যই বলছি, আমি জসিমের দৃষ্টি আকর্ষণ করতেছি, আজকে জসিমের চারিত্রিক বৈশিষ্ট্য যদি আমাকে বিমোহিত করে আর 10 জনকে করে, আমাকে জসিমকে প্রয়োজন। জসিম কমিউনিস্ট পার্টি করে না বামপন্থী করে বা রাইটিস্ট করে, আমার দেখা দরকার নাই তো। আমি মানুষ জসিমকে চাচ্ছি। জামাতের চেষ্টা হচ্ছে মানুষ রাজনীতিবিদ তৈরি করতেছে তারা, এবং সেটাই হচ্ছে এই মুহূর্তে শুধু বড় চ্যালেঞ্জ। এবং বিএনপি সেখানে ভয় পাচ্ছে, কিন্তু আমাদের সাথে কথাবার্তা হয়তো নেতাদের বিএনপি ভয় পাচ্ছে তারা, এবং রাষ্ট্রও কিন্তু জানে ভালো করে। আজকে প্রশাসনে জামাত, বিএনপি কেন, এই কথা বলা হচ্ছে কেন? সে যদি বৈশা না থাকে, প্রশাসনে তো লোক ঢুকে গেছে তো, প্রত্যেক চাকরি বসে গেছে তো। এরা কারা? এরা মেধাবী, কিন্তু এরা দেশ চালানোর ক্ষমতা রাখে। কিন্তু আমি সেই জন্যই বললাম,
আমরা জামাতের সম্পর্কে কথা বলতে গেলে অতীতের কথা বলবো না, কিন্তু হোয়াট ইজ জামাত ইসলাম এট দিস ভেরি মোমেন্ট, ওয়েদার হি ইজ ইন পজিশন টু মুভ অর নট। ইয়েস, জামাত আগাইছে, তার সিট বাড়বে, তার ভোট বাড়বে, তবে সরকার গঠনের জন্য তার অবস্থা কি হবে আমি জানি না। আমি এখনো বলি, যদি তারেক জিয়া 25 তারিখে দেশে ফিরে আসে, পিকচারটা ঘুরে যাবে। কিন্তু বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি করবে, কিন্তু বিএনপির জনসমর্থন আছে, আওয়ামী লীগ তো নাই, জাতীয় পার্টিও নাই। সেই ক্ষেত্রে পিকচারটা ঘুরে যাবে। কিন্তু আর যদি সে না আসে, আমি এখন আশাবাদী সে আসবে। যদি সে না আসতে পারে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো রাজনৈতিক পরিস্থিতি প্রস্তুত থাকেন, কি নির্বাচন, কি ফলাফল, কি দেশে শান্তি, সবকিছু নির্ভর করতেছে তার ইচ্ছা দেশে ফেরার উপরে। ওই একটা ফেরার সাথে সম্পর্ক হলো দেশের রাজনীতির মূল চালিকা শক্তির পরিবর্তন হওয়া। ধন্যবাদ। ওকে, প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের সঙ্গে ছিলেন ঢাকা থেকে ডক্টর সিংহা এবং নিউ ইয়র্ক থেকে জসিমউদ্দিন। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ এবং মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ।